আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে লেকচার নাম্বার 25 জৈব রসায়নের। যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা রেজোনেন্সের একটা পার্ট, ওটা একটা ছোট্ট একটা অংশ আজকে আমরা পড়বো। মানে ইন্ট্রোডাকশন অফ রেজোনেন্সটা হবে। রেজোনেন্স মানে হচ্ছে অনুরণন, যেটা হচ্ছে তোমার অ্যারোমেটিকের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া। এবং গত ক্লাসে যেটা টলোরেন্স স্টার্ট করেছিলাম সেটা আজকে শেষ করব। সো তোমরা একটু মেনশন দিয়ে দাও এবং একটু ক্লাসটা একটু শেয়ার করো, কারণ এই ধরনের আসলে যে ধরনের আমি তোমাকে এখন ডিটেলস তোমাকে বলবো, মানে প্রত্যেকটা জিনিস কেন এবং কিভাবে হলো মেকানিজম সহকারে, সো জিনিসগুলো কিন্তু তুমি সহজে কোথাও পাবা না। সো জিনিসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করবা এবং হচ্ছে খুব অ্যাটেন্টিভ থাকবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা তোমরা মেনশন দিতে থাকো, ততক্ষণে হচ্ছে আমরা টোলুইনের পড়াটা একটু শুরু করে দিই। টোলুইনের আমরা কি কি ছিল দেখো তো ভাইয়া। টোলুইনের টোলুইনের আমরা হচ্ছে রাসায়নিক ধর্মতে ছিলাম। রাসায়নিক ধর্ম কি কি ছিল? টোলুইনের রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম দেখো, এক নাম্বার কি ছিল বলো আমাকে। এক নাম্বার ছিল হচ্ছে, আমরা কি আলোচনা করেছিলাম সেদিন? প্রথমে আলোচনা করেছিলাম হচ্ছে তীব্র জারণ। তীব্র জারণ, তীব্র জারণ দিয়ে হচ্ছে আমরা তীব্র জারণ। দুই নাম্বার হচ্ছে কি? মৃদু জারণ। সবাই একটু লিখো, যারা যারা এখন জয়েন করতেছো, ক্লাস শুরু হয় নাই, লিখতে থাকো একটু। এটা আশা করি এটা তো কত ক্লাসে লিখে ফেলেছো, ঠিক আছে? আর কি লিখবা? আচ্ছা, তীব্র জারণ, মৃদু জারণ এবং ক্লোরিনেশন। ক্লোরিনেশন, ওকে। এরপরে হচ্ছে ক্লোরিনেশন গেল, এরপরে হচ্ছে নাইট্রেশন। আচ্ছা, ক্লোরিনেশন কিন্তু দুই ধরনের আছে, এটা আমি তোমাকে এক্সপ্লেন করব। নাইট্রেশন, আচ্ছা নাইট্রেশন এই জিনিসটাতে কি উৎপন্ন হয় মনে আছে? এই নাইট্রেশনের টিএনটি উৎপন্ন হয়। এটা হচ্ছে আজকের পড়ার মধ্যে অনেক একটা ইম্পর্টেন্ট একটা পড়া বলা যায়। আর এদিকে বাকি আছে হচ্ছে কি? অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন। সো যারা যারা জয়েন করতেছো, ক্লাসটা এখনো শুরু হয় নাই, একটু অ্যাটিটিভ থাকো, ঠিক আছে? সবাই লিখছো তো আশা করি। এটা এটা তো কত ক্লাসে লেখা হয়ে গেছে না? সো দেখি আমরা প্রথমে আমরা তীব্র জারণ আলোচনা কিন্তু শেষ। তীব্র জারণ মানে হচ্ছে 3 বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ করতে হয়। আর মৃদু জারণ মানে কি? মৃদু জারণ মানে হচ্ছে যেখানে 3 বার তুমি করেছিলা, তীব্র হয়েছিল, সেখানে তুমি করবে 2 বার। দুইবার করলে কি প্রোডাক্ট বের হবে সেটা একটু পরে বুঝবো। আর এটা হচ্ছে ক্লোরিনেশন, নাইট্রেশন, অ্যালকাইলেশন। সো একটু দেখি তাহলে আমরা, তাহলে স্টেপ বাই আসি। প্রথমে কি? প্রথমে এরপর হচ্ছে মৃদু জারণ না, 2 নম্বরে হচ্ছে মৃদু জারণ। তো মৃদু জারণটা আমরা কিভাবে করবো দেখো তো। ফার্স্ট একটা টোলুইন নিলাম, এই যে এটা টোলুইন। টোলুইন কিভাবে চিনি? উপরে CH3 আর এখানে হচ্ছে বেনজিন। টোলুইন নিছি। আচ্ছা, এরপরে জাইমান অক্সিজেন দ্বারা জারণ করাইতে হবে, ঠিক আছে? যেহেতু এটা মৃদু জারণ বলতেছে, তাহলে আমি একটা কাজ করি। মৃদু জারণ মানে হচ্ছে হয়তো একবার জারণ হতে পারে, নাকি 2 বার জারণ হতে পারে। আমরা নর্মালি কিন্তু মৃদু জারণ মানে হচ্ছে একবার জারণ। তবে এখানে কিন্তু তুমি যখন প্রোডাক্টটা বের হবে, তখন তুমি দেখবা স্যার এখানে তো 2 বার হয়েছে মনে হয়। একটু পরে তুমি দেখবা, দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেওয়া থাকে। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থেকে কিন্তু এই জাইমান অক্সিজেনটা আসে। স্যার কিভাবে আসে একটু বলবেন? জিনিসটা হচ্ছে এরকম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে তুমি যদি বিয়োজন করলে, তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড আর হচ্ছে জাইমান অক্সিজেন, তাহলে এই জাইমান অক্সিজেনটা এখান থেকে আসছে। সো এখন এরপরে প্রোডাক্টটা কি তৈরি হবে? খুবই সিম্পল ভাইয়া। যেমন ধরো এখানে আমি তোমাকে বোঝার সুবিধার্থে আমি তোমাকে বললাম যে এখানে 2 দিয়েছি। নর্মালি এভাবে 2 দেওয়া হয় না, তবে 2 দিলে তুমি জিনিসটা একটু ভালোভাবে বুঝবা। কিভাবে দেখো, মানে 2 বার জাইমান অক্সিজেন, ওইখানে এর আগেটা ছিল 3 বার। 3 বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ, আর এটা হচ্ছে 2 বার। সো দুইটা অক্সিজেন এখানে আছে। একটা অক্সিজেন তুমি এখানে উপরে উঠাই দাও, মানে এই জায়গায় একটা অক্সিজেন তুমি উপরে উঠে দাও। এখানে হাইড্রোজেন 2টা আছে না? 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে তুমি বের করে দাও পানি। এটাকে বলা হয় বেনজালডিহাইড। বেনজালডিহাইড, এটাকে বলা হয় বেনজালডিহাইড, ঠিক আছে? সো বেনজালডিহাইড কিভাবে পাবো? টোলুইনকে 2 বার জাইমান অক্সিজেন দ্বারা জারণ ঘটাবো। তো 2 বার বলতে এখানে বোঝাচ্ছে মৃদু জারণ।
মানে তুমি যদি কম্পেয়ার করো 3 বার জারণ আর হচ্ছে 2 বার জারণের মধ্যে কম্পেয়ার করলে মৃদু জারণ কোনটা হবে? এটা অল্প পরিমাণ আর ওটা বেশি পরিমাণ। আচ্ছা ঠিক আছে, ওকে হ্যাঁ ইয়েস স্যার, বুঝছি স্যার। আচ্ছা দেখো এরপরে দেখো 3 নাম্বার, স্যার টোলুইন। স্যার একটু টোলুইনটা নিই। পোলাপাইন কমে গেছে কেন? যতই অর্গানিক আগাচ্ছে ততই তাদের কি, আমি বারবার বলতেছি এই লাস্ট কয়েকটা ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখবা, একটু ক্লাসগুলো একটু ভালোভাবে অবজার্ভ করো। দেখো এটা হচ্ছে কি বেনজিন না, বেনজিনের সাথে এখানে এটা এটা কিসের পরে আমরা 2 নম্বরে কিন্তু বেনজিলডিহাইড তৈরি হয়ে গেছে। 3 নাম্বারটা আমাদের কি ছিল বলো? ক্লোরিনেশন না স্যার? ক্লোরিনেশন, ক্লোরিনেশনের পড়া আমাদের কয় নাম্বার? 3 নাম্বারটা। সো এখানে আমি কি নিব? উপরে তো টোলিন থাকবে, উপরে কি থাকবে? টোলিন থাকবে, CH3, এটা টোলিন। টোলিনের সাথে কি হবে? ক্লোরিনেশন হবে। আচ্ছা ক্লোরিনেশন মানে হচ্ছে কি? ক্লোরিন। ক্লোরিনেশন মানে হচ্ছে কি? ক্লোরিন, ঠিক আছে। আচ্ছা এখন এই ক্লোরিনেশনটা হচ্ছে 2 ধরনের। এখানে তুমি একটা ভাগ লিখে ফেলতে পারো, সবচেয়ে বেস্ট হয়। সেটা হচ্ছে কি? 2 ভাগে ক্লোরিনেশনটা করানো যায়। একটা হচ্ছে সূর্যলোকের উপস্থিতিতে, স্যার বুঝি নাই, মানে একটা হচ্ছে যেখানে নিউ থাকবে, মানে যেখানে সানলাইট থাকবে, যেখানে সানলাইট থাকবে সেটা এক ধরনের রিঅ্যাকশন হবে, আর যেখানে সানলাইট থাকবে না, নিউ মানে হচ্ছে সূর্যের আলো, যেখানে সানলাইট থাকবে সেটা এক ধরনের রিঅ্যাকশন, যেটা সানলাইট থাকবে না সেটা আরেক ধরনের রিঅ্যাকশন। সো আমি তোমাকে কি বললাম যে ফার্স্টটা আমি তোমাকে বললাম যেটা সূর্যের আলোক উপস্থিত হবে। তাহলে কি হবে দেখো তো? সূর্যের আলোর উপস্থিতিতে যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যখন সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হয় তখন বিক্রিয়াটা চলমান থাকে। স্যার বুঝি নাই, চলমান বলতে বিক্রিয়াটা 2 স্টেপ আরো বাড়বে। স্যার এখনো বুঝি নাই, মানে কথাটার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন এখান থেকে চলে যাবে না ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা হবে। স্যার এখনো বুঝি নাই, তাহলে একটু পরে বিক্রিয়াটা দেখো। দেখো CH, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে দিয়ে রিপ্লেস হবে। আসলে এগুলো কি ধরনের বিক্রিয়া জানো? এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটু পর আমি তোমাকে এক্সপ্লেন করবো। এই রেজোনেন্সের পড়ার আগে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এখনো মেনশন দাও একটু রেজোনেন্স, স্পেশালি HSC ক্যান্ডিডেট যারা আছে ওদেরকে মেনশন দিবে বেশি বেশি, কারণ ওরা রেজোনেন্স কিভাবে পড়ছে আগে তাদেরকে একটু জানানো দরকার, ঠিক আছে? ওরা এভাবে পড়ছে কিনা আগে হয়তো পড়া নাই, স্বাভাবিক, কারণ রেজোনেন্স আমি যতটুকু জানি তারা 5টা বলয় আছে, 5টা বলয়কে দিয়ে রেজোনেন্স এটাই, ঠিক আছে? আমি তোমাকে বলতেছি, তুমি আমার কথা প্রমাণ পাবা একটু পরে। দেখো এই জিনিসটা একটু দেখো, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে, ঠিক আছে? সো একটা হাইড্রোজেন চলে গেছে, বাকিটা কি? Cl না? স্যার বুঝি নাই। আরে ভাইয়া একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হবে, তাহলে কি তৈরি হচ্ছে? CH2Cl, আর বাকি হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে চলে যাবে। এখন তুমি বলতে পারো স্যার এটা তো মেকানিজম কি ছিল? মেকানিজম আসলে কিছুই ছিল না। ক্লোরিনকে তুমি যদি ডিভাইড করো কি হচ্ছে? একটা ক্লোরিন প্লাস একটা ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাসটা এর সাথে চলে গেছে HCl, ক্লোরিন প্লাসটা ওখানে চলে গেছে CH2Cl। স্যার এটার নাম কি? স্যার এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। স্যার এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আচ্ছা এরপরে বিক্রিয়াটা আবার চলতে থাকবে ভাইয়া, আবার চলতে থাকবে বিক্রিয়াটা। তাহলে আমি আবার লিখলাম, কি লিখলাম বলো? CH2Cl কার সাথে? আবার ক্লোরিনের সাথে, যতক্ষণ পর্যন্ত Hটা যাবে না, যতক্ষণ পর্যন্ত Hটা যাবে না, যতক্ষণ পর্যন্ত কি বললাম? Hটা যাবে না। তাহলে একটা হাইড্রোজেন আবার একটা ক্লোরিনকে দিয়ে রিপ্লেস করবে, তাহলে কি তৈরি হচ্ছে? CHCl2, CHCl2, বাকিটা কি? বাকিটা HCl ভাইয়া, বাকিটা HCl নাকি হা করে তাকায় আসো? বাকিটা কি হবে? HCl। এরপরে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। বেনজাল, দেখো একটা হচ্ছে জাইল একটা হচ্ছে জাল, বেনজাল। ভাইয়া নামটা দিছে আর কি, কিছু করার নাই ভাইয়া, কিছু করার নাই যা ভাইয়া। বেনজাল ক্লোরাইড। এরপরে আবার রিঅ্যাকশনটা হবে, আবার রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে? এরপরে আবার রিঅ্যাকশনটা হবে। এটা মুছে ফেলে তাহলে, বেনজাইল ক্লোরাইড লেখা শেষ না? এটা উপরেরটা শেষ তো? দেখো এরপরে আবার রিঅ্যাকশনটা হবে, দেখো CH2Cl, সরি আমাদের ছিল হচ্ছে CHCl2, CHCl2 প্লাস কি? আবার ক্লোরিন,
ক্লোরিন হবে আবার। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, আবার একটা হাইড্রোজেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন বলছিলাম না, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে দিয়ে HCl তৈরি করবে। একটু সুন্দর করে লিখি, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে দিয়ে HCl তৈরি করবে, আর উপরে কি থাকবে CCl3। স্যার এটা কি তৈরি করলেন? এটাকে বলা হচ্ছে বেনজাল ক্লোরাইড। আমি একটু মুছে দিই, আর বেশিক্ষণ তোমাদেরকে সময় দেওয়া যাবে না, কারণ এগুলো আসলে কিছুই ছিল না, বাচ্চা বাচ্চা রিঅ্যাকশন ছিল এগুলা। ঠিক আছে, একটু দেখো তাহলে সবাই, এটা কি ছিল, এটার নামটা কি, এটার নামটা লিখে রাখো, বেনজাল ক্লোরাইড। এটার নামটা কি? বেনজাল, সরি বেনজাল না, এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড, কারণ বেনজাল তো এর আগেরটা ছিল বেনজো ক্লোরাইড। অর্থাৎ নামটা ফার্স্টে কি ছিল? বেনজাইল, বেনজাল, লাস্টে গিয়ে বেনজো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এ এমডি রাশেদ ভাইয়া, আপনি একদম লাইভ ক্লাসের মধ্যে আপনি লিঙ্ক খুঁজতেছেন, এই লেকচারের লিঙ্ক কি পাওয়া যাবে? সো সেই কি লাইভ ক্লাসটা দেখবে নাকি আপনাকে লিঙ্ক দিবে? একটু একটু কমন সেন্স ইউজ করবেন। লাইভ ক্লাসের মধ্যে এই ধরনের প্রশ্ন যারা করতেছেন, বারবার বলতেছি যে জিনিসটা এভাবে ফিল করো। যেমন ধরো তুমি অফলাইনে আসছো, সাপোজ ধরো আমি তোমাকে চকবাজারে, আমি কোচিং, যে কোনো একটা কোচিংয়ে আমি তোমার কাছে ক্লাস নিচ্ছি, জিনিসটা তোমরা মানে আমি যখন ক্লাস নিই, কিন্তু আমি কখনো ফিল করি না যে আমার সামনে একটা মোবাইল আছে। আমি ফিল করি যে আমার সামনে 150 জন 200 জন স্টুডেন্ট বসে আছে। ঠিক আছে, বাট তোমরা সেটা ফিল করো না, তোমরা অনেক কিছু সেটা ফিল করো না, যার কারণে তোমরা কি করো, কমেন্টে বিভিন্ন ধরনের অবান্তর টাইপের কথাবার্তা, বাহ্যিক কথাবার্তা, যেটা এই পড়ালেখার রিলেটেড না, যে এ স্যার এটার লিঙ্ক হবে, কেউ লিঙ্ক দিতে পারবা, কেউ এই লেকচারের লিঙ্ক দিতে পারবা। আরে ভাইয়া ফুল লেকচারের লিঙ্ক জৈব রসায়নের আমি তোমাকে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিছি, 1 থেকে 24 দিয়ে দিছি, 25 এর পরে দিয়ে দিব। আর কি চাও তোমরা আমার থেকে? সংকরণেরটা একটু ওয়েট করো ভাইয়া, মাত্র 3টা গেল, 5টা হয়ে গেলে সংকরণেরটা দিয়ে দিব। আর কি চাও তোমরা? তোমাদের সমস্যা তো ধৈর্য রাখো না। তোমাদের একটা প্রবলেম হচ্ছে অন টাইমে ক্লাস করো না, অন টাইমে ক্লাস না করার কারণে এই পড়া দিয়ে ওই হয়তো মাথায় রাখে যে কি রেকর্ডেরটা আছে, তো আমি কি করবো, পড়া দিয়ে আমি একজন দিয়ে খুঁজে নেবো, ওই লাইভ ক্লাসে আমি একটু গিয়ে কমেন্টটা করে আসবো আর কি, সমস্যা আছে? এটা এই জিনিসটা হচ্ছে তোমাদের একটা বড় সমস্যা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওকে। তাহলে এগুলো এগুলো মোটেও কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন না, এগুলো নিয়ে তোমাকে টেনশন করার দরকার নেই। এরপরেরটা কি? এরপরে একটা বলছিলাম প্রতিস্থাপন হবে, যেটা সূর্যালোকের অনুপস্থিতিতে, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট আছে, এবং এটাকে দিয়ে আমরা হচ্ছে অনেক কিছু বোঝাতে পারি। যা ভাইয়া ভাইয়া একটু একটু দেখান তো প্রতিস্থাপনটা, একটু দেখো তো। এটা প্রতিস্থাপনের ক্ষেত্রে এখানে কি ছিল? CH3। এটা কি ছিল? এটা হচ্ছে সূর্যালোকের অনুপস্থিতিতে। স্যার বুঝি নাই মানে ভাইয়া, ক্লোরিনেশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে, একটা হচ্ছে সূর্যালোকের অনুপস্থিতিতে। তো সূর্যালোকের অনুপস্থিতিতে যদি হয়ে থাকে, তাহলে মনে রাখবা সেখানে প্রতিস্থাপন করবে, নর্মাল প্রতিস্থাপন। স্যার বুঝি নাই মানে, তুমি এখানে কি দিচ্ছ? এখানে তুমি দিবা ক্লোরিন না, টোলিনের ক্লোরিনেশন না এটা। তো এখানে তুমি দিবা হচ্ছে যখন সানলাইট থাকবে না সূর্যালোকের অনুপস্থিতিতে, তখন এখানে একটা প্রভাবক দেওয়া থাকে। প্রভাবকটা কি? ফেরিক ক্লোরাইড। স্যার এটা কোত্থেকে আসলো? আরে ভাইয়া তুমি যখন বেনজিনের সাথে ক্লোরিন দিতা, এটা হ্যালোজেনেশন না, ওইটা চিন্তা করো। বেনজিনের সাথে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দিতাম? প্রভাবক ফেরিক ক্লোরাইড দিতাম। এখন তুমি বলতে পারছো এটা তো বেনজিন না, এটা তো টোলিন। আরে ভাইয়া সবগুলো সমজাতের না, এটা বেনজিনের সমগোত্রক, মানে সবগুলো সমধর্মী না। এই যে টোলিনটা কোত্থেকে আসছে? বেনজিন থেকে আসছে, তো তার মেকানিজমও সেম হবে। এখন তুমি বলতে পারো স্যার এগুলো কি মেকানিজম পড়াবেন না? কে বলছে তোমাকে মেকানিজম পড়াবো না? কারণ তোমাকে মেকানিজম আমি পড়াই ফেলছি। দেখো এখানের মধ্যে এই জিনিসটা, এখন এখানে মেকানিজমটা একটু ভুলে যাও। ফার্স্ট একটা কথা আছে, কথাটা হচ্ছে যে অর্থ প্যারা কখনো কেউ শুনছো, কখনো কেউ শুনে না, কারণ জৈব রসায়ন নতুন পড়তেছি। একটা জিনিস মাথায় রাখো, অর্থ মানে হচ্ছে কাছাকাছি। একটু মাথায় রাখো, কারণ এটা নিয়ে তো আমি তোমাকে একটু পরে বিস্তারিত আলোচনা করব। অর্থ মানে হচ্ছে কাছাকাছি। কেমনে কাছাকাছি, কিভাবে কাছাকাছি, সেটা এখন জানার দরকার নাই। জাস্ট আমি যেটা বলতেছি সেটা বিলিভ করো। কি বললাম? যেটা বলতেছি সেটা বিলিভ করো। অর্থ মানে কাছাকাছি, মেটা মানে হচ্ছে সরি প্যারা মানে হচ্ছে কোনা, কোনাকুনি, কোনাকুনি, কোনাকুনি বলতে পারো, অথবা তুমি বলতে পারো হচ্ছে বিপরীত, অপোজিট। এরপরে মেটা মানে হচ্ছে মাঝখানে, মেটা মানে হচ্ছে মাঝখানে। এই তিনটা ওয়ার্ড একটু মাথায় রাখো, তিনটা ওয়ার্ড একটু মাথায় রাখো, ঠিক আছে? স্যার এত মাথায় রাখতে পারবো না। দেখো টোলিনের সাথে ক্লোরিন দিছি না, আচ্ছা এই একটা জিনিস মাথায় রাখো, টোলিনের সাথে ক্লোরিন হলে দুইটা প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে অর্থ, একটা প্যারা। হা করে তাকায় থাকবে, আমি শিওর শিওর আমি হা করে তাকায় থাকবে, তোমরা শিওর হা করে তাকায় থাকবে। দেখো এরপরে কি অর্থ, এটা হচ্ছে কি মেটা, এখানে কি থাকবে CH3, এটা হচ্ছে ক্লোরিন। ভাইয়া একটু বুঝাবো, একটু সময় দাও, সিকোয়েন্সে আসতে দাও, জিনিসটা সিকোয়েন্সে আসবে। দেখো এটার নাম কি? অর্থ। আচ্ছা বারবার বলতেছি, ফার্স্ট আমাকে বলো এই জিনিসটার নাম কি? টোলিন না? আর এটা কি? ক্লোরো।
তাহলে আমি যদি একটা নামকরণ যদি করতে যাই, নর্মালি আমরা নামকরণ কিভাবে করব? পুরো জিনিসটার নাম কি? টোলুইন না? তাহলে আমি যদি নামকরণ নর্মালি যদি করি তাহলে আমি বলতে পারি যে 2-chloroToluene, কারণ নাম্বারিং করতে গিয়ে স্টার্ট হবে, নাম্বারিং স্টার্ট হবে এখান থেকে 1, এখান থেকে স্টার্ট হবে, এরপরে 2 3 4 5 6 এভাবে যাবে। বাট আমরা 2-chloroTolueneটা বলবো না। কেন বলবো না? কারণ এটার একটা আলাদা নাম আছে, নামটা হচ্ছে তোমাকে একটা বলছিলাম অর্থ মানে হচ্ছে কাছাকাছি। এই যে মিথাইল মূলক যেটা আছে এটা হচ্ছে প্রথম প্রতিস্থাপক, যেটা হচ্ছে প্রথম প্রতিস্থাপক। এই প্রথম প্রতিস্থাপকটা যেটা থাকে, এখন তুমি বলতে পারো স্যার প্রথম প্রতিস্থাপক কি? একটু ওয়েট করো, অর্থপ্যারার আলাদা ডেফিনেশন আছে, একটু পরে আসতেছে। এই যে প্রথম প্রতিস্থাপকের পাশে একদম পাশাপাশি সংলগ্ন যদি একটা প্রতিস্থাপক আরেকটা যুক্ত হয় তখন সেটাকে বলবো অর্থ। মানে কাছাকাছি যুক্ত থাকলে, একদম কাছাকাছি না লাগানো, তাহলে অর্থ। এটা কোনাকুনি না, তাহলে প্যারা। এখন তুমি বলতে পারো স্যার ম্যাটা কই? ম্যাটা এটা তো তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণটা হচ্ছে রেজোনেন্স। কারণটা হচ্ছে কি? রেজোনেন্স। স্যার একটু পরে আসতেছি। আচ্ছা, এটার কিন্তু আরো বিস্তারিত পড়া আছে, এটা কিন্তু আরো বিস্তারিত পড়া আছে ম্যাটাটা নিয়ে, আমি তোমাকে পরে দিয়ে সেটা বলবো। ফার্স্টে আমি তোমাদেরকে কি একটু কি এখন বলতে পারবো স্যার আপনি আমাদেরকে অনেক বোকা বানান। ফার্স্টে দেখো এই জিনিসটার নাম কি, তাহলে আমি বলতে পারি অর্থ-ক্লোরোটোলুইন। এটার নাম কি? অর্থ-ক্লোরোটোলুইন। আর এটার নাম কি? প্যারা-ক্লোরোটোলুইন। শেষ, লিখে দিবা। এখন এখানে একটা টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে 30 ডিগ্রি বা 20 ডিগ্রি, এরকম একটা হতে পারে। 20 থেকে 30 ডিগ্রি, কিছু কিছু বইয়ে 30 ডিগ্রি, কিছু কিছু বইয়ে 20 ডিগ্রি, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, 3 নাম্বার গেল না? কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বোঝার দরকার নাই। আচ্ছা, একটা কথা বলি, নর্মালি মেকানিজম কিন্তু এভাবে হয়ে থাকে। মানে আমরা বেনজিনের যেটা হ্যালোজেনেশন পড়ছি না, নর্মালি মেকানিজম কিন্তু ওই 3টা স্টেপে হয়ে থাকবে, সেটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট তোমাদের একটা কনফিউশন হচ্ছে স্যার এই যে ক্লোরিন যেটা আছে এটা কেন 2 নাম্বারে, কেন 4 নাম্বারে হলো? স্যার রিজনটা কি? কেন 2 নাম্বারে সে কেন 4 নাম্বারে হলো? আবার কিছু কিছু স্টুডেন্ট এখন বলবে স্যার এটা সমতাকরণ মিলেই তো নাই। আরে ভাইয়া, সমতাকরণ যদি না মিলে একটা কাজ করো, এটাকে তুমি 2 অণু দাও, এটাকে তুমি 2 অণু দাও, বাকিটা কি তৈরি হচ্ছে? HCl না? বাকিটা কি তৈরি হবে? HCl। স্যার কিছুই তো বুঝি নাই। আরে ভাইয়া, এখানে একটা হাইড্রোজেন ছিল না, এখানে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে রিপ্লেস করছে। আচ্ছা সাপোজ ধরো 2টা ভুলে যাও তুমি, আরে ভাইয়া 2 ভুলে যাও, আরো ইজি করতেছি। একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে রিপ্লেস করছে, একটা HCl তৈরি হয়েছে, বাকিটা কি? বাকিটা ক্লোরিন এখানে বসে গেছে। তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা কোত্থেকে তৈরি হলো? স্যার এটা কেন আসলো? এটা কেন আসলো? কারণটা হচ্ছে রেজোনেন্স। একদম সহজ কথা, আর বেশি কিছু বলবো না। এখন তুমি যদি বলো স্যার সমতাকরণ করার প্রয়োজন আছে, ভাই আননেসেসারি, যদি বলো স্যার করে দেন তাহলে করে দিচ্ছি। 2 2 এখানে 2 HCl দাও। এখন খুশি? ওকে, তাহলে এখন সমস্যা হচ্ছে স্যার কিছুই তো বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নাই, রেজোনেন্সে পড়বো। স্যার আপনি অনেক কথা বলতেছেন বেশি, যাই হোক ঠিক আছে। দেখো, কারণ এটা আমার ফেভারিট একটা টপিক, রেজোনেন্সটা পড়াতে খুব মজা লাগে। রেজোনেন্স পড়াতে আসলে খুব মজা লাগে, কারণ যত বেশি কঠিন টপিক লাগবে সেটা মজা লাগে, চ্যালেঞ্জ লাগে, ঠিক আছে, একটা এক্সাইটেড লাগে, যেটা তোমাদের কাছে লাগে না। তোমরা এখনো কি অবশ্যই গেছো। দেখো এরপরে আমাদের যে পড়াটা আছে সেটা হচ্ছে কি নাইট্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রেশনটা দিয়ে আসলে একটা মানে গ্রেনেড তৈরি করা যায়। গ্রেনেড মানে বুঝো, ওই যে বোম যেগুলো আছে না, ব্লাস্ট হয়ে যায় 21শে আগস্ট গ্রেনেড হামলা, ওই গ্রেনেড হামলাটা তৈরি করা হয়েছিল। আমি যদি বলি যে এটা আসলে তৈরি করা হয়েছিল কোত্থেকে, যদি বলি বিস্ফোরক দ্রব্য, মানে বিস্ফোরক দ্রব্য জিনিসগুলো আসলে কি বোম না, মানে যেগুলো আমরা গ্রেনেড হামলা যেগুলো বলি, সো এগুলো এই জিনিসগুলো তৈরি হয়, মানে এই প্রোডাক্টগুলো তৈরি হয় মূলত টোলুইনের নাইট্রেশন থেকে। সো এটা হচ্ছে টোলুইনের নাইট্রেশন। টোলুইনের নাইট্রেশনটা কিভাবে তৈরি হবে স্যার? দেখো খুবই সিম্পল কথা, আমি জাস্ট তোমাকে যেভাবে বলতে তুমি সেভাবে লিখবা। ফার্স্ট আমি একটা টোলুইন নিলাম, কি নিলাম? একটা টোলুইন নিলাম। স্যার এটা টোলুইন না? সবগুলো টোলুইন নিয়ে হবে। এরপর আমি নাইট্রিক অ্যাসিড নিলাম। এখন তোমাদের মাথা বেজে মাথা ফাটা ফেলবা যে স্যার এরপরে যেটা হবে সেটা স্যার কোত্থেকে আসতেছে। মানে এখন তুমি আবার আশ্চর্য হয়ে যাবা। কেন? কারণ এখানে আবার অর্থপ্যারা তৈরি হবে। আচ্ছা নর্মালি, আচ্ছা অর্থপ্যারা ভুলে যাও, নর্মালি আমরা প্রতিস্থাপন কিভাবে হয়? আচ্ছা বেনজিন সবসময় কি ধরনের প্রতিস্থাপন দেয়? ইলেকট্রোফিলিক না? আচ্ছা এখানে ইলেকট্রোফাইল কে বলো তো? নর্মালি তুমি যদি চিন্তা করো, এটা ইলেকট্রোফাইল হচ্ছে একটা H+, স্যার ভুল হয়েছে তো স্যার আপনার, এটা হচ্ছে OH- আর এটা হচ্ছে NO2+। এখন নর্মালি NO2টা অবশ্যই প্রতিস্থাপন করবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিসটাকে সে প্রতিস্থাপন করতেছে না কেন? আমি জানি তোমাদের প্রশ্নগুলো কি কি ভাইয়া, এটা বলতে হবে না। স্যার এই জিনিসটাকে প্রতিস্থাপন করতেছে না কেন? সবসময় সে এখানে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা যে প্রথম প্রতিস্থাপক যেটা থাকে সেটাকে কখনো সে প্রতিস্থাপন করাতে পারবে না। স্যার বুঝি নাই, মানে প্রথম প্রতিস্থাপক কিন্তু এটা। এখন তুমি বলতে পারো স্যার এটা প্রথম প্রতিস্থাপক কেমনে? তার মানে তোমাকে একটু মনে করাই দিই, আর একটু গভীরে যাই। গভীরে গেলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বেনজিনের সাথে আমরা যখন অ্যালকাইল হ্যালাইড দিই তখন কি তৈরি হতো? তখন এটা তৈরি হতো। তার মানে এই যে এটা হচ্ছে প্রথম প্রতিস্থাপক, আর এটা হচ্ছে দ্বিতীয় প্রতিস্থাপক। তার মানে
প্রথম প্রতিস্থাপক যখন বসে গেছে দ্বিতীয় প্রতিস্থাপক সেটাকে আর বসাতে পারবে না। তার মানে তুমি যদি আমাকে আস্ক করো স্যার এই জিনিসটা একে কেন রিপ্লেস করতে পারতেছে না, কারণ ভাইয়া প্রথম প্রতিস্থাপককে কখনো দ্বিতীয় প্রতিস্থাপক রিপ্লেস করতে পারবে না। প্রথম প্রতিস্থাপক বসে গেছে, দ্বিতীয় প্রতিস্থাপক কোথায় বসবে? সে বসবে এই জায়গায়। প্রশ্ন হচ্ছে স্যার সে এই জায়গায় না বসে এই জায়গায় বসলে কি সমস্যা হতো? রিজনটা হচ্ছে রেজোন্যান্স। একটু ওয়েট করতে হবে, একটু 30 মিনিট অপেক্ষা করতে হবে তোমাকে এটা জানার জন্য। এখন তাহলে একটু দেখি, তাহলে এই যে টোলিন যেটা দেখতে পাচ্ছি না, এই টোলিনের সাথে সে কোথায় অ্যাড হবে? নাইট্রোটা এই জায়গায় অ্যাড হবে, 2 নম্বরে অ্যাড হবে। 2 নম্বরে অ্যাড হয়েছে। এরপর আমি তোমাকে বলছিলাম এখানে সবসময় 2টা প্রোডাক্ট তৈরি হবে। প্রশ্ন হচ্ছে স্যার 2টা প্রোডাক্ট তৈরি হবে সেটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা মূলক আছে। মূলকটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, মানে গ্রুপ আছে আর কি, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আর একটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। সো এই টোলিন হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো সবসময় 2 ধরনের প্রোডাক্ট তৈরি করবে, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে প্যারা। সো প্যারা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা, আর অর্থ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এটা। তো আমি যদি বলি এটার নাম কি? অর্থ নাইট্রোটোলিন, প্যারা নাইট্রোটোলিন। এখানে তুমি হচ্ছে একটা প্রভাবক দিবা, প্রভাবকটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, আর তুমি এখানে একটা টেম্পারেচার দিবা, সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। লাস্টে দিয়ে তোমাকে আমি অনেক কিছু ডিটেলস বলবো, বাট এখন বলতেছি না, কারণ পুরো জিনিসটা আমরা তৈরি করি। আচ্ছা এই জিনিসটা তৈরি হচ্ছে না, এটা বললো নাইট্রোজেন। এখন তোমাকে বললো আমাকে একটা TNT তৈরি করে দেখাও, TNT তৈরি করে দেখাও। মনে রাখবা TNT সবসময় নাইট্রোজেন থেকে তৈরি হবে। কিভাবে TNT তৈরি করতে হয়? স্যার কিছুই তো বুঝতেছি না। TNT মানে হচ্ছে ট্রাইনাইট্রোটোলিন, ট্রাইনাইট্রোটোলিন। আচ্ছা TNT দেখে বোঝা যাচ্ছে TNT হচ্ছে একটা বিস্ফোরক দ্রব্য। তোমাকে বললাম না গ্রেনেড হামলাতে, মানে গ্রেনেড তৈরি করার জন্য আমাদের কি TNTটা ইউজ করতে হয়। TNT তৈরি মানে গ্রেনেড তৈরি করার জন্য TNTর এই দ্রব্যটা ইউজ করতে হবে, এটা বোঝাচ্ছি তোমাকে। সো এখানে টোলিন আছে না, তার মানে টোলিন থেকে এই প্রোডাক্টটা তৈরি হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আবার এখানে T আছে, T মানে হচ্ছে ট্রাই, আর N মানে হচ্ছে নাইট্রো। তার মানে নাইট্রো কয়টা থাকতে হবে? 3টা। নাইট্রো কয়টা পাইছি? 2টা। একটু এদিকে আসো। এখন এখানে তুমি নাইট্রো আরেকটা নাও, সরি এখানে তুমি হচ্ছে আগের যৌগটা নাও। আগের যৌগ বলতে কোনটা? এই 2টা যৌগটা নাও। কি তৈরি করতেছি আমরা? আমরা কি তৈরি করতেছি? আমরা তৈরি করতেছি TNT। তো TNT যদি তৈরি করতে যাই তাহলে ফুল এই যে প্রোডাক্ট যেটা পাচ্ছি 2টা, সেটা আবার তুমি নাও, অর্থাৎ তুমি অর্থ প্যারা নিছো। এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে প্যারা নিছো না? আচ্ছা নেওয়ার পরে এখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, 60 ডিগ্রি তাপমাত্রা, আর এখানে নাইট্রিক অ্যাসিডটা অবশ্যই দিতে হবে। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে কাজ করে। একটা জিনিস মাথায় রাখবা, যেখানে নাইট্রিক অ্যাসিড থাকবে সেখানে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা তো আমরা মেকানিজম আমরা গত ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, এখন দেখো জিনিসটা কি তৈরি হচ্ছে। যখন তুমি টেম্পারেচার বাড়াই দিছো এবং তুমি যখন 2টা যৌগকে এক সমন্বয় করছো, সমন্বয় মানে হচ্ছে 2টা যৌগকে একসাথে নিছো এবং টেম্পারেচার একটু ইনক্রিজ করছো, তখন কি হবে? তখন 2টা মিলে একটা হয়ে যাবে। কি হবে ভাইয়া? 2টা মিলে একটা হয়ে যাবে। এই যৌগটার নাম কি? নামকরণ করতে পারবা? নামকরণ করতে গিয়ে স্টার্ট হবে, নাম্বারিং করতে গিয়ে স্টার্ট হবে এখান থেকে 1 2 3 4। তুমি প্রশ্ন করতে পারো স্যার এখান থেকে আসেন না কেন? আরে ভাইয়া যেদিকে নাইট্রো মূলক কাছাকাছি পাবে সেদিকে তো যাবো, যেদিকে মূলক কাছাকাছি পাবো সেদিক থেকে তো নাম্বারিং করবো না ভাইয়া। 2 4 ডাইনাইট্রোটোলিন। কি বললাম? 2 4 ডাইনাইট্রোটোলিন। এটার নামটা কি? 2 4 ডাইনাইট্রোটোলিন। এখন 2 4 ডাইনাইট্রোটোলিনটাকে কি করব? কি করব বলো? দেখা যাচ্ছে সবকিছু দেখা যাচ্ছে। দেখো 2 4 ডাইনাইট্রোটোলিনটাকে আবার নিছি, আবার নেওয়া হবে। দেখো আবার নিছি না, আবার নিছি। নেওয়ার পরে আমি কি করব? এখন আবার নাইট্রিক অ্যাসিড দিব। এখন আমি দিব 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমি দিব 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হবে? এখানে নাইট্রিক অ্যাসিড আরেকটা আছে না, দেখো আরেকটা নাইট্রিক অ্যাসিড তুমি দিছো না, তাহলে আরেকটা নাইট্রো মূলক কোথায় আসবে? এই জায়গায় অবস্থান করবে। এখন কোটি টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন হচ্ছে স্যার এই যে নাইট্রো মূলকটা যে এই জায়গায়, মানে আপনি সবসময় একটা ফিক্সড একটা পজিশনে ওকে সেট করে দিচ্ছেন, রিজনটা কি? আমি আবারও বলছি রিজনটা হচ্ছে রেজোনেন্স। স্যার বারবার এই কথা বলতেছেন কেন? আচ্ছা একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, দেখি তো। সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি দেখি? ঝাপসা ঝাপসা লাগতেছে না? ঝাপসা ঠিকই আছে, বাট সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি একটু দেখো তো, দেখি আমি দেখি তো। ঝাপসা ঝাপসা লাগতেছে না, ঝাপসা ঠিকই আছে, বাট সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি একটু দেখো তো।
না ভাইয়া, না ভাইয়া, সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড ঠিকই আছে ভাইয়া। দেখছো একজনের প্রবলেম হয়েছে, তার মানে আমি মনে করছি পুরো ক্লাসের সমস্যা। দেখো এখন এটা কি গেল, এই জিনিসটা কি তৈরি হলো, 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন। ভাই এটার নামটা কি, 2,4,6 ট্রাইনাইট্রো, দেখা যাচ্ছে এটা? দেখো তোমরা একটু ভালোভাবে দেখো তো, 2,4,6 ট্রাইনাইট্রোটোলিন, এটাকে বলা হয় টিএনটি। এই টিএনটিটা হচ্ছে বিস্ফোরক একটা দ্রব্য। এই জিনিসটাও, এটা গলনাঙ্ক হচ্ছে 81°C লিখে রাখতে পারো, এবং এটা ইউজ করা হয় কি বিস্ফোরক একটা দ্রব্য তৈরি করার জন্য। বাস শেষ, এটা টিএনটি তৈরি করতে বলে এটা দিবা। আর এখানে নাইট্রিক অ্যাসিড সবসময় দিতে হবে, আর সালফিউরিক অ্যাসিডের প্রভাবক হিসেবে কাজ করবে। আর একটা জিনিস মনে রাখবা, টেম্পারেচার হচ্ছে 30, 60, 110, টেম্পারেচার কিন্তু ফিক্সড, এটা একটা কথা। আর তোমাদের প্রশ্ন যেটা তুমি বলতেছো, যেটা হচ্ছে ভাই নাইট্রোমূলক কেন এই জায়গা হলো, সেটা রেজোনেন্সে তুমি আনসারটা পেয়ে যাবা। এরপর আমরা লাস্ট একটা পড়া পড়ে আমরা হচ্ছে কি, আমরা আমাদের নিউ টপিকে স্টার্ট করব। দেখো ওই আজ একজনে বলে যে ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে, তো আমি মনে করলাম আসলে সবার প্রবলেম হচ্ছে কিনা। দেখো এখন আমরা লাস্টে আসি টোলিনের অ্যালকাইলেশনে। টোলিনের কি অ্যালকাইলেশন, ভাইয়া অ্যালকাইলেশনটা কিভাবে তৈরি করে, টোলিনের অ্যালকাইলেশনটা কিভাবে, দেখো ফার্স্ট একটা টোলিন নিলাম, টোলিন একটা অ্যালকাইলেশন মানে অ্যালকাইল হ্যালাইড নাও, যেমন ধরো CH3 নিলাম, অ্যালকাইল হ্যালাইড নিছো না, আর এখানে ড্রাই AlCl3 নিবা, ড্রাই AlCl3 নিতে পারো। প্রভাবক অ্যালকাইলেশনে সবসময় ড্রাই AlCl3টা নিই, এটা পড়ে আসছিলাম আমরা। আচ্ছা এখানে টেম্পারেচার একটা ফ্যাক্ট আছে, অবশ্য টেম্পারেচার একটা ফ্যাক্ট আছে, তবে সেটা পরে বলতেছি। ফার্স্টে দেখো কি তৈরি হচ্ছে, এই যে টোলিন যেটা আছে, টোলিনের মধ্যে মিথাইল মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন আপনি স্যার বারবার অর্থপ্যারা বলতেছেন, কিছু বুঝতেছি না। অর্থপ্যারা মানে হচ্ছে কি, অর্থ এবং প্যারা অবস্থানে বসবে, তার মানে এই যে পরদি যেটা আসবে এখানে CH3 এর মতো আমাকে বলি ইলেকট্রোফাইল কে, ইলেকট্রোফাইল কে কে, ইলেকট্রোফাইল হচ্ছে এটা, নিউক্লিওফাইল হচ্ছে এটা। কেন ভাইয়া, কারণ হ্যালোজেন তো ঋণাত্মক মৌল বেশি। সো একটা ইলেকট্রোফাইল যেটা CH3 ছিল সেটা এখানে বসবে, এবং আরেকটা কোথায় বসবে, দুইবার হবে না, কারণ টোলিনের মধ্যে মিথাইল মূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সবসময় অর্থপ্যারা নির্দেশক। সো আরেকটা এখানে বসবে, শেষ। তাহলে এটাকে বলা হয়, এখন এটার একটা নাম আছে, এটার নামটা তোমরা অনেক কেউ শুনছো কিনা জানি না, যারা আগে পড়াছো তারা নামটা জানো। নামটা কি হবে বলো, এর নাম হচ্ছে অর্থোজাইলিন, অর্থোজাইলিন। মাঝে মাঝে অবশ্য তোমাদের এইচএসসিতে এই ধরনের প্রশ্ন আসে না, তবে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, অর্থোজাইলিন। আর এটা হচ্ছে কি মেটাজাইলিন, মেটাজাইলিন, সরি মেটা না ভাইয়া, এটা কি হবে, প্যারাজাইলিন, প্যারাজাইলিন। আচ্ছা এখন দেখো, তাহলে একটা হচ্ছে অর্থোজাইলিন আর একটা হচ্ছে প্যারাজাইলিন। এখন তুমি টেম্পারেচার কত বলতেছো, এখানে টেম্পারেচার কত, আমি তোমাকে বলছিলাম যে সবসময় তুমি যদি এখানে 20°C তাপমাত্রা দিছো, মানে অর্থ প্যারাতে সবসময় কত হয়, 20 থেকে 30 দিতে পারো। তবে এখানে ম্যাটাও কিন্তু প্রস্তুত করা যায়, যদিও কিন্তু টোলিন কখনো ম্যাটা নির্দেশক দেয় না, বাট এখানে ম্যাটাও কিন্তু প্রস্তুত করা যাবে। তবে ম্যাটাটা প্রস্তুত করতে গেলে 100° দিতে হবে। ভাইয়া যারা বুঝতেছো না এগুলা, তোমরা একটু ওয়েট করো, একটু ধৈর্য রাখতে হবে, কারণ জৈব রসায়ন তোমাকে বললাম না, জিনিসটা তো সিকোয়েন্সলি আসতে হয়। কখনো তোমাকে আমি একটা টপিক দিয়ে পুরো জিনিসটা বোঝাতে পারবো না, কারণ সবকিছুর সাথে লিঙ্ক আছে, যে সবকিছুর সাথে লিঙ্ক আছে। সো একটু ধৈর্য রাখতে হবে, না বুঝলে তুমি একটু ধৈর্য ধরো, বুঝবা। এখানে 100° দিলাম না, তাহলে অটোমেটিক সেটা ম্যাটার তৈরি হবে। টেম্পারেচার ফ্যাক্ট, আসলে কি বললাম, টেম্পারেচার ফ্যাক্ট, অটোমেটিক ম্যাটার। 20° বা 30° দিলে অর্থ প্যারা তৈরি হচ্ছে, এটা রিয়ার কেস, এটা এক্সেপশনাল। মানে কখনো কিন্তু টোলিন কিন্তু ম্যাটা নির্দেশক দেয় না, বাট টেম্পারেচার বাড়ালে সে এভাবে আচরণ করতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, এখন মুছে দিচ্ছি। তাহলে অ্যালকাইলেশন ডান, টোলিন আমাদের এখন ডান অ্যান্ড ডাস্টেড, টোলিন ডান অ্যান্ড ডাস্টেড। ওকে, এখন তাহলে এখন আসি আমাদের কিছু নর্মাল কথাবার্তা বলবো, এরপর আমি রেজোনেন্সে ঢুকতেছি। নর্মাল কথাবার্তাটা হচ্ছে কি, একটু লিখে রাখো যে অর্গানিক কেমিস্ট্রিতে, মানে জৈব রসায়নে আমি বলতেছি, দেখো জৈব রসায়নের, অথবা তুমি বলতে পারো যে জৈব যৌগের টোটাল যদি বলি, মানে একদম প্রধানত যদি বলি, টোটাল বলবো না কারণ অনেকগুলো বিক্রিয়া আছে। জৈব যৌগের প্রধানত 4 বিক্রিয়া, প্রধানত জৈব যৌগের বিক্রিয়া আমি লিখতেছি এখানে, দেখো স্যার হয় না তো, দেখো জৈব যৌগের বিক্রিয়া প্রধানত 4 ধরনের। প্রধানত আমি বারবার বলছি, এটা কিন্তু প্রধানত, কিন্তু আরো কিন্তু অনেকগুলো আছে। প্রধানত বললে প্রধানত কয় ধরনের, 4 ধরনের, যেটা নিয়ে আমরা সবসময় কাজ করি। কি কি বলতে পারবা, প্রধানত 4 ধরনের। একটু সিকোয়েন্সটা দেখো, আমি কিভাবে জৈব রসায়নটাকে সাজাচ্ছি, একটু সিকোয়েন্সটা দেখো ভাইয়া।
জৈব রাসায়নিক বিক্রিয়া প্রধানত 4 ধরনের। এক নাম্বার হচ্ছে কি, এক নাম্বার কি বলো, আমি ইংলিশে লিখতেছি, তোমরা বাংলা লিখবা, ঠিক আছে? অথবা তোমরা ইংলিশে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি এক নাম্বার বললাম হচ্ছে কি, এডিশন রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন মানে হচ্ছে দ্রুত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। 2 নাম্বার হচ্ছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নাম্বার হচ্ছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। 3 নাম্বার হচ্ছে কি, অপসারণ বিক্রিয়া। এই অপসারণ বিক্রিয়াটাও কিন্তু পড়া কিন্তু এখন না, এটা হচ্ছে E1 E2 মেকানিজম। E1 E2 মেকানিজম এটা অপসারণ বিক্রিয়াটা, ওই যে সাইড এফ নীতির মতো আর কি, ওগুলো এখানে পড়া আছে অনেকগুলা, অনেক মেকানিজম আছে এখানে অপসারণ বিক্রিয়াতে। আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নাম্বার হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াগুলো আমরা পড়ছিলাম, অপসারণ বিক্রিয়া আমরা এখন পড়বো না। অপসারণ বিক্রিয়ার মধ্যে আরো পড়া আছে, যেগুলো আসলে বিটা অপসারণ বিক্রিয়া, এগুলো আর কি, এগুলো তোমাদেরকে আমি আরো একটু ডিটেলসে আলোচনা করবো, তবে সেগুলো পরে। ফার্স্টে আমরা আলোচনা করবো দ্রুত এবং প্রতিস্থাপন নিয়ে। আচ্ছা, দ্রুত বিক্রিয়া মানে কি? আচ্ছা, আমি তোমাকে মুখে বলে দিব সবকিছু, আর এই ক্লাস এবং আগামী ক্লাসের অনেক কথাবার্তা মানে বর্ণনামূলক লেখাগুলো আমি তোমাকে মুখে বলবো, তুমি জাস্ট নোট ডাউন করবা। যদি বলো যে স্যার আমি বই ছাড়া জৈব রসায়ন পড়তে যাচ্ছি, তাহলে তুমি আমার কথাগুলো শোনো আর নোট ডাউন করো, একদম চোখ বন্ধ করে, কারণ আমি যেগুলো বলবো 100% অথেন্টিক, খাঁটি খাঁটি কথাবার্তা। দেখো, প্রথম কথা হচ্ছে দ্রুত বিক্রিয়া মানে কি। দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ার অসম্পৃক্ত স্থানে, যে বিক্রিয়ায়, তুমি এটা বলতে পারো, আমি একদম সুন্দর করে গুছিয়ে বলি, যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে। স্যার একটা কাজ করি, সবচেয়ে বেস্ট হয় যদি একদম এক্সাম্পল দিয়ে বুঝাই, এক্সাম্পল দিয়ে ডেফিনিশন এবং এক্সাম্পল সবকিছু একসাথে বোঝাচ্ছি। দেখো, দ্রুত বিক্রিয়া কি, নর্মালি আমি তোমাকে বলছিলাম দ্রুত মানে হচ্ছে সংযোজন, যোগ করা, বাট আমি তোমাকে যদি একটু আর একটু ডিটেলস ভাবে বলি, তাহলে দ্রুত বিক্রিয়ার ডেফিনিশন তুমি এভাবে লিখবা, যে বিক্রিয়ায়, স্যার একটু ডেফিনিশনটা একটু সুন্দর করে যদি বলি, যে বিক্রিয়ায়, দেখো আমি তোমাকে এখন বোঝাচ্ছি, যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু গ্রুপ যুক্ত হলে। স্যার বুঝি নাই, এটা একটা বিক্রিয়ক না, আর এটা হচ্ছে একটা বিকারক। বিকারক বলতে এটা কি বিকারক? এটা হচ্ছে প্রতিসম বিকারক। যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থান কোনটা? এটা না, এটা হচ্ছে অসম্পৃক্ত স্থান। যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে, নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে, এবং তার মানে দেখো নতুন কোনো পরমাণু। আচ্ছা, আমি তোমাকে একটা কাজ করি, জিনিসটা যদি আমি তোমাকে এভাবে বলি, দেখো CH3, এখানে ব্রোমিন কয়টা যোগ হবে? একটা ব্রোমিন এখানে যোগ হবে না? দেখো, একটা ব্রোমিন এখানে যোগ হচ্ছে, আর একটা ব্রোমিন এখানে যোগ হচ্ছে, এইভাবে যোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি তোমাকে যদি বলি স্যার কি, যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে, নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হয়েছে, সেটা কি? ব্রোমিন যদি যুক্ত হয় এবং যৌগটি হতে অর্থাৎ এই যৌগটি হতে অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস পায় বা দূর হয়, তার মানে দূর হয়েছে। এখন তুমি বলতে পারো স্যার অসম্পৃক্ততার পরিমাণ হ্রাসটা বুঝি নেই, তাহলে আমি তোমাকে বলতেছি, এখন তুমি আবার বলবা স্যার আমি ডেফিনেশনটা লিখতে পারি নাই, আপনি আবার বলিয়েন, আমি আবার বলবো। তবে তার আগে আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা CH, আমি এখানে নিলাম সাপোজ ধরো ক্লোরিন। এই জিনিসটা তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে কি তৈরি হচ্ছে? ডাবল বন্ড CHCl, এটা করছিলাম না ভিনাইল ক্লোরাইড, মনে আছে? ভিনাইল ক্লোরাইড, এখানে তুমি একটা কাজ করতে পারো, দেখো সবচেয়ে বেস্ট হয় আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই এভাবে, দেখো এটা হচ্ছে কি HBr না দিয়ে আমি তোমাকে দিলাম HCl, এবং এখানে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিলাম, এই জায়গায় দেখো CH ডাবল বন্ড CH2 প্লাস HBr দিছি তো। আচ্ছা, তুমি এখন এটা না বুঝলে এটা দেখো, এখানে আমি কি বললাম, এটা একটা ডাবল বন্ড আর এটা হচ্ছে ট্রিপল বন্ড, এটা হচ্ছে ইথাইন আর এটা হচ্ছে কি প্রোপিন। তা আমি তোমাকে কি বললাম, যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হয়েছে, নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হয়েছে, তার মানে কি এখানে H+ যুক্ত হয়েছে না? H+ যুক্ত হয়েছে, নতুন কোনো পরমাণু বা যদি গ্রুপ যদি যুক্ত হয়, তার মানে এখানে কি যুক্ত হয়েছে? দেখো এই জায়গায় কি যুক্ত হয়েছে? ব্রোমিন যুক্ত হয়েছে না? একটু দেখো এই জায়গায়, আমি দেখাচ্ছি তোমাকে, এই জায়গায় দেখো এখানে কি যুক্ত হয়েছে? ব্রোমিন। তাহলে CH3 CH, এই ব্রোমিনটা কোথায় যুক্ত হবে বলো? এখানে H+ টা ফার্স্টে যুক্ত হবে মার্কোনিক বেন নিয়ম অনুসারে, কোন জায়গায়? যেখানে হাইড্রোজেন বেশি আছে, এটা তুমি এটা লিখিও না, এটা রেবরেন্ডার লিখো, সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। তাহলে আমি কি বললাম, যে দ্রুত বিক্রিয়ায়, আমি তোমাকে কি বললাম, এই জায়গায় দেখো, এটা দেখছো সবাই? আচ্ছা, এখন দেখো আমি এখন একটু পিছনে নিয়ে যাচ্ছি,
দেখো আমি কি বললাম, যে বিক্রিয়ায় বিক্রিয়কের অসম্পৃক্ত স্থানে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে নতুন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত হলে এবং যৌগটি হতে অসম্পৃক্ততার পরিমাণ দূর হলে বা হ্রাস পেলে তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। তারপর দ্রুত বিক্রিয়ার কাজ হচ্ছে কি জানো, অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস করে দেওয়া, কমে দেওয়া। স্যার হ্রাস কোথায় করছে? হ্রাস করছে না, ট্রিপল বন্ড ছিল ডাবল বন্ড করছে। স্যার দূর করছে না, ডাবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড করছে। তার মানে তোমাকে এটা দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে? এটা আর এটা এক্সাম্পল দিয়ে দিবা, দ্রুত বিক্রিয়ার ডেফিনেশনটা লিখে দিবা। পরে একটু ভাইয়া আমি হয়তো তোমাকে শুরুতে একটু ডাইরেক্ট বলে ফেলে সবচেয়ে বেস্ট হতো, কারণ সময় নষ্ট করে ফেলছে, অনেক সময় নষ্ট করে ফেলছে। দ্রুত বিক্রিয়াটা আমাকে 2 মিনিটে বোঝানো উচিত ছিল। দেখো সময় নষ্ট করে ফেলতেছি আমরা। দেখো দ্রুত বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। দ্রুত বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, কারণ এই দ্রুত বিক্রিয়ার ডেফিনেশনগুলো আসবে না। দ্রুত বিক্রিয়া আমি তোমাকে জাস্ট আমরা কি ডিটেলসে বলে ফেলছি। আমরা নর্মালি দ্রুত বিক্রিয়া আমরা হচ্ছে সংযোজন বিক্রিয়া, বাট এটার কাজটা কি? অসম্পৃক্ততার পরিমাণ হ্রাস করা বা দূর করা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। আর একটা হচ্ছে কি? নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক অর্থাৎ ইলেকট্রোফিলিকের বাংলাটা কি? ইলেকট্রন আকর্ষী। নিউক্লিওফিলিকের বাংলাটা কি? কেন্দ্র আকর্ষী। আচ্ছা, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কাকে বলে? ডেফিনেশনটা এক লাইনে বলবো, একবারই শুনবা। এক লাইনে বলবো, একবারই শুনবা। দেখো যে দ্রুত বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হয়, এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে দ্রুত বিক্রিয়া। সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। যে দ্রুত বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে ইলেকট্রোফাইল পরে নিউক্লিওফাইল যুক্ত হয়, সেই দ্রুত বিক্রিয়াকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। স্যার বুঝি নাই। যেমন ধরো এই যে দেখো CH, সাপোজ ধরো এই যে একটু আগে যে একটা এক্সাম্পল দিছিলাম না, এই এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলটা দেখো মার্কোনিকবের নিয়মের। আমি ক্যামেরা ওদিকে নিয়ে যাচ্ছি, দেখো তো ক্যামেরা এদিকে নিয়ে যাচ্ছি। দেখো HBr, এখানের মধ্যে CH3 CH ডাবল বন্ড CH2 HBr দিছি না এটা। এখন দেখো এই জায়গার মধ্যে H প্লাস এবং ব্রোমিন মাইনাস। তাহলে আমাকে বলো ফার্স্টে কে অ্যাটাক করছে এখানে? নরমালি কিন্তু অ্যাটাক করছে কে? এই জিনিসটা নরমালি কি অ্যাটাক করছে জানো? ফার্স্টে অ্যাটাক করছে কিন্তু ইলেকট্রোফাইল। ফার্স্টে কিন্তু ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, পরে দিয়ে কিন্তু নিউক্লিওফাইল যুক্ত হয়েছে। এটা আমরা যখন লিখি তখন আমরা কিভাবে লিখি মনে আছে? এই মেকানিজমটা পড়ছিলাম এখানে। ফার্স্টে কিন্তু ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, পরে দিয়ে কিন্তু নিউক্লিওফাইল আসছে। এটা তার মানে আমি তোমাকে কি বলছিলাম, যে দ্রুত বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে, এটা বিক্রিয়ক না, বিক্রিয়কের সাথে প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে, পরে নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। স্যার ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া কারা দিচ্ছে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া সবসময় দিবে অ্যালকিন এবং অ্যালকাইন। লিখে রাখো, এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট এটা। স্যার একটু এদিকে দেখান তো, আজকে ক্যামেরাটা যেদিকে পারে সেদিকে নিয়ে যাবো। দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড, ঠিক আছে? ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া কারা দিচ্ছে? অ্যালকিন এবং অ্যালকাইন। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া কি? নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া মানে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। এটা দেওয়া যাবে? দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ার ডেফিনেশনটা হচ্ছে সেম আবার আগের মতো, যে যুদ্ধ বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে প্রথমে নিউক্লিওফাইল এবং পরে দিয়ে ইলেকট্রোফাইল যুক্ত হয়, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া। বাট কথা আছে, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া দিবে সবসময় কার্বনিল যৌগ। প্রশ্ন হচ্ছে স্যার কার্বনিল যৌগ কারা? কার্বনিল যৌগ হচ্ছে যেখানে কিটোমূলক আছে, যেখানে CO মূলক আছে। স্যার CO মূলক কোথায় আছে? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আছে। কোথায় আছে? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আছে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আছে। একটু দেখো, পুরো জিনিসটা এখন মুছে দিব, পুরো জিনিসটা মুছে দিচ্ছি। দেখো আমি, তোমরা যদি বলো যে ভাইয়া আমি ডেফিনেশনটা ভালোভাবে বুঝি নাই, তাহলে আপনি আরেকবার বলেন, আমি তোমাকে বলতে পারবো। কমেন্ট করলে আমি কমেন্টটা দেখতেছি, আরেকবার আমি বলে দিতে পারবো। তো দেখো ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া শেষ না, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়াটা দেখি। নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ার এক্সাম্পলটা, নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়ার সেম ডেফিনেশন, যে যুদ্ধ বিক্রিয়ায় প্রথমে বিক্রিয়কের সাথে প্রথমে নিউক্লিওফাইল পরে দিয়ে ইলেকট্রোফাইল যুক্ত হবে। এটা লিখে দিলে 100% একে এক দিয়ে দিবে। তাহলে এটা কারা দিবে? অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে দিচ্ছে একটু দেখো তো। CH3, দেখো দেখো এই জিনিসটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি। অ্যালডিহাইড কিভাবে লেখা যায়? এটা ইথানল না? স্যার দেখতেছি না তো। আরে ভাইয়া এই জিনিসটা দেখো না, এখন দেখতেছো? CH3 CHO, এটা কার সাথে বিক্রিয়া করবে? HCN, হাইড্রোজেন সায়ানাইড। দেখো কি তৈরি হচ্ছে এখানে। আসলে নরমালি যে জিনিসটা তৈরি হয় যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তুলনাত্মকতার মান কার বেশি? স্যার অক্সিজেন কার্বন প্লাস। স্যার এটা আমরা জানি, ওকে। আচ্ছা হাইড্রোজেন প্লাস CN মাইনাস, ঠিক আছে? এই হাইড্রোজেনটা কার কাছে যাবে? এই মানুষটার কাছে যাবে। CNটা কার কাছে যাবে? এই কার্বনের কাছে যাবে। আচ্ছা তুমি চাইলে একটা কাজ করতে পারো, অক্সিজেনটাকে তুমি উপরে দিতে পারো। এটা আমি ইচ্ছা মতো সাজাইছি, ডাজেন্ট ম্যাটার ভাইয়া, ইচ্ছা মতো আমি সাজাইছি। এটা জিনিসটা কি? CH3 CHO, এটার নামটা কি? ইথানল। স্যার এখন কি হবে? ফার্স্টে মনে রাখবা এখানে আসলে কিন্তু ফার্স্টে নিউক্লিওফাইল অ্যাটাক হবে। এই কার্বনের সাথে ফার্স্টে কি অ্যাটাক হবে?
এই নিউক্লিওফাইলটা আগে যাবে, পরে দিয়ে আসবে ইলেকট্রোফাইল। বিশ্বাস করতে একটু কষ্ট হবে, বাট এটাই সত্য, পরে দিয়ে আসবে ইলেকট্রোফাইল। এটার নাম কি, এই জিনিসটার নাম কি? অনেক কেউ বলবে স্যার এটাতে অ্যালকোহল। না ভাই, এটা অ্যালকোহল হবে না, কারণটা হচ্ছে এটার মধ্যে কার্যকরীমূলক সিএন আছে। কার্যকরীমূলক সিএন কিন্তু ওএইচ এর উপরে। এটা লেকচার নাম্বার 2 তে বলছিলাম, আজ থেকে 1 মাস আগে লেকচার নাম্বার 2 তে বলছিলাম যে সিএন হচ্ছে ওএইচ এর উপরে। সো প্রধান কার্যকরীমূলক হচ্ছে এটা, অপ্রধান হচ্ছে এটা। সো এটা দুইটা নাম বলতে পারো, এটা আইপিএক পদ্ধতিতে নামকরণ করতে পারো। আরটা যদি নর্মাল নামকরণ যদি আমরা করি তাহলে কি হবে বলো? নর্মালি আমরা যদি বলি এটার নাম হচ্ছে কি বলো, এটার নাম কি? 1 2 3, সরি 3 বলতে এখানে আসলে আমরা কত নিয়েছিলাম। আচ্ছা দেখো, এটার নাম যদি বলি ইথানেল, নর্মাল নাম, এটা কিন্তু আইপিএক পদ্ধতিতে না, ইথানেল সায়ানোহাইড্রিন। এটা আইপিএক পদ্ধতিতে না। আইপিএক পদ্ধতি হলে তুমি এখন নাম্বারিং করতে হবে। নাম্বারিং তুমি করো, এখানে এখান থেকে নাম্বারিং শুরু হবে 1 2 3, 1 2 3, এরপরে তুমি করো যা হবে আর কি। ওকে, নামকরণ করলে কি আসবে বলো? সবাই এটা বলতে পারবা? নাইট্রেটের নামকরণ মনে পড়াইছিলাম মনে হয়। এরপরে তুমি দেখো CH3CH, এরপরে দেখো কিটোনটা দেখতেছি ভাইয়া, এরপরটা কি বলো? কিটোন যদি আমরা বলি কিটোন কিভাবে করতে পারি, দেখো একটা CH3 এখানে আছে, আরেকটা আছে এখানে, এটা কিটোন না? আচ্ছা তোমরা কি এগুলো বুঝতেছো? এই জিনিসটা হচ্ছে এটা অ্যালডিহাইড। এখন হয়তো অনেক কেউ, আমি শিওর মাথা ঘোরাচ্ছে অনেক কেউ। দেখো CH3CO CH3, এই জিনিসটাকে এইভাবে সাজিয়ে লেখা যায় না? কেন লিখতেছি, কষ্টগুলো কেন করতেছি? কারণটা হচ্ছে HCN-টাকে সুযোগ করে দেওয়ার জন্য। HCN-টাকে কি করে দিব? সুযোগ করে দিব। তাহলে কি তৈরি হচ্ছে দেখো, CH3C, CN-টা এখানে আসবে কেন? কারণ কার্বনের মাইনাস আর ও হচ্ছে প্লাস, OH এখানে উপরে, এখানে কি CH3। এটা যদি বাণিজ্যিক যে নামটা থাকে সেটাকে বলা হয় প্রপানন সায়ানোহাইড্রিন। স্যার নামটা কি হবে? প্রপানন সায়ানোহাইড্রিন। শেষ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার মেকানিজম পড়াবেন না? মেকানিজম এখন দরকার নেই, কারণ অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে মেকানিজমটা চলে আসবে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে মেকানিজমটা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, যারা তোমরা বলতেছো ঠিক হচ্ছে, সমস্যা নাই। সো এটা মেকানিজম আমরা এখন পড়বো না। এখন দেখো, শেষ না? এখন লেখা শেষ হয়েছে? প্রপানন সায়ানোহাইড্রিন, ইথানল সায়ানোহাইড্রিন, লেখা শেষ না? আচ্ছা হ্যাঁ, আমাদের এখন অনেক টাইম আছে, আরো 20 মিনিট পড়া যাবে, ততক্ষণে রেজোনেন্স ধরে যাবে, ঠিক আছে? দেখো বুঝে দিচ্ছি তাহলে। আচ্ছা এরপরে প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। স্যার কি কি? ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। স্যার প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনেশন বলতে হবে? প্রতিস্থাপন বিক্রিয়া আমরা সবাই জানি। প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক, যে বিক্রিয়ায়, অথবা তুমি বলতে পারো স্যার যে বিক্রিয়ায়, দেখো A B প্লাস C, একবার বলতেছি, যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক, বিকারক বলতে সাপোজ ধর আমি তোমাকে বুঝলাম পানি একটা বিকারক না? যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে। স্যার বুঝি নেই। সাপোজ ধরো এখানে H প্লাসটা এটা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, একটু ওয়েট করো, একটা ফোন আসছে। যাই হোক চলো, দেখো যে বিক্রিয়ায় বিকারকের কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে, তাহলে সেটা কি হবে? সাপোজ ধরো প্রতিস্থাপিত হয়েছে B, চলে গেছে H, বাকিটা কি? OH-টা এখানে চলে গেছে, কার সাথে? B এর সাথে চলে গেছে, তাহলে BOH। এটা হচ্ছে নর্মালি আমি তোমাকে প্রতিস্থাপন বিক্রিয়া পড়ালাম। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, যেটা এই যে একটু রেজোনেন্স চিল্লাচ্ছি না, সেটা হচ্ছে এটার পড়া। এরপর হচ্ছে নিউক্লিওফিলিক পড়া আজ থেকে আরো 10 দিন পরে, ঠিক আছে? নিউক্লিওফিলিকের পড়া এখানে না। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কারা দিচ্ছে? বেনজিন। প্রশ্ন হচ্ছে স্যার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনিশন বলবেন না? ডেফিনিশনটা তোমরা লিখে রাখতে পারো। কি বললাম? যে প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তাকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যে প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংঘটিত হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটু রেকর্ড ভার্সনটা ধরে লিখে ফেলবা, ঠিক আছে? একটু লিখে ফেলবা। ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? আচ্ছা দেখো, অনেক পড়া বলালাম, এখন আসি আরো কিছু বেসিক। সেটা হচ্ছে কি? অর্থপ্যারা না পড়লে কিন্তু কখনো রেজোনেন্স বুঝবো না। রেজোনেন্স এখনো আসি নাই, অর্থপ্যারা। আচ্ছা তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি ওটা পড়াচ্ছেন না কেন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে আপনি এক্সাম্পল দেখান না কেন? এটা আসলে ভাই এখন এক্সাম্পল দেখানোর দরকার নেই, কারণ এগুলো নিয়ে আলাদা লেকচার আছে, এটা টেনশন না দরকার। তুমি জাস্ট লিখে রাখো, যেটা বলছিলাম সেটা লিখে রাখো, ডেফিনেশনটা লিখে রাখো। আর তোমার যদি বেশি মন চাই স্যার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটু এক্সাম্পলটা দেখাই দেন, তাহলে তুমি লিখতে পারো CH3Cl প্লাস অ্যাটাক হয়। এই নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক হয়, জিনিসটা কি তৈরি হয়?
মেকানিজম ভাইয়া পড়াবো, এটা একটু ওয়েট করো, তুমি বলতে পারো, এটা লিখে ফেলতে পারো, কিন্তু মেকানিজম এখন তোমার এখন জানার দরকার নেই, মেকানিজম এখন তোমার জানার দরকার নেই, ঠিক আছে? আওরাইন জিজ্ঞেস করছে বিকারক আর বিক্রিয়কের মধ্যে ডিফারেন্স কি? এগুলো আসলে দেখো, বিক্রিয়কটা হচ্ছে যেটা মেইন প্রোডাক্ট, মানে মেইন যেটা বিক্রিয়ক যেটা থাকে, যেটা দিয়ে হচ্ছে তুমি কি যেটা থেকে তুমি মেইন উৎপাদটা বের করবা। আর বিকারক জিনিসটা হচ্ছে যেটা অ্যাটাক করবে। যেমন ধরো এই বিকারক কিন্তু 3 ধরনের থাকে, আমরা বলছিলাম না যে আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, বলছিলাম না? তো এগুলো হচ্ছে বিকারক কারা? স্যার বিকারক কারা? বিকারক হচ্ছে ওরাই যারা আক্রমণ করে। কাকে আক্রমণ করে? বিক্রিয়ককে আক্রমণ করবে। বিকারক বিক্রিয়ককে আক্রমণ করবে। এবং বিকারকের মধ্যে দুইটা জিনিস থাকে, ইলেকট্রোফাইল থাকে, নিউক্লিওফাইল থাকে। আবার এটা অনেক সময় ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখি, এখন আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পড়া, অর্থোপ্যারা এবং মেটা। সো এটা হচ্ছে রেজোনেন্সের একদম প্রি স্টেপ, রেজোনেন্সের প্রি স্টেপ। দেখো অর্থোপ্যারা আর একটা হচ্ছে মেটা। একটু সবাই একটা পেজ খালি রাখবা, একটা পেজ খালি রেখে একটা মার্জিন করবা মাঝখানে, এরকম একটা মার্জিন করবা। এবং এখন থেকে তুমি হচ্ছে কি করবা, ইনফরমেশনগুলো লেখা শুরু করবা, যেটা তোমার অনেক কাজে লাগবে। ফার্স্টের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেফিনেশন আসবে। স্যার অর্থোপ্যারা মানে কি? একটু ভালোভাবে শোনো আমি কি বলতেছি। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলয় উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের অর্থোপ্যারা অবস্থানে প্রবেশ করে, সেই গ্রুপগুলোকে বলা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। স্যার কিছুই তো বুঝি নাই, এক্সাম্পল একটু দেখি তো। কি বললাম? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে, সাপোজ ধরো একটা গ্রুপ আগে থেকে উপস্থিত আছে, সাপোজ ধরো সেই গ্রুপটা বললাম CH3, এটার নামটা কি? টোলিন। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে, সরি যেসব গ্রুপ, হ্যাঁ যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত আছে, সেটা কি? মিথাইল মূলক। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত আছে, একটা কল আসছিল বারবার চলে যাচ্ছে, দেখো কল আসতে একটু করে অফ হয়ে যাবে। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি, আগত দ্বিতীয় গ্রুপটি, স্যার আগত দ্বিতীয় গ্রুপ কোনটা? স্যার আগত দ্বিতীয় গ্রুপ হচ্ছে নাইট্রোমূলক। আর এখানে কি বের হয়েছিল? OH না? তাহলে এই নাইট্রোমূলকটা, তাহলে আগত দ্বিতীয় গ্রুপটাকে নাইট্রোমূলক। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপ, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের অর্থোপ্যারা অবস্থানে প্রবেশ করে। তার মানে এই যে CH3 অর্থোপ্যারা অবস্থানে প্রবেশ করে। আমি তোমাকে বলছিলাম অর্থ মানে হচ্ছে কাছাকাছি, আর প্যারা মানে হচ্ছে কোনাকুনি। প্যারা মানে হচ্ছে কি? কোনাকুনি। এটা হচ্ছে আমার অর্থোপ্যারা ডেফিনেশন। তো তুমি খাতায় কিভাবে লিখবা? তুমি ফার্স্টে লিখবা যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক রূপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি, কোনটা? NO2, আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের অর্থোপ্যারা অবস্থানে প্রবেশ করে, সেই সব গ্রুপকে বলা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। এখন তোমার প্রশ্ন হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপগুলো কারা কারা? আমি তোমাকে সেটা পরে বলতেছি, বাট ফার্স্টে আগে ম্যাটারটা শুনে নাও। ম্যাটারটা কি? স্যার ম্যাটা মানে কি? তো এটা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ, এটা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। স্যার মেটা নির্দেশক গ্রুপ কারা? মেটা নির্দেশক গ্রুপ হচ্ছে সেম ডেফিনেশনটা আবার এখানে লিখে দিবা, সেম ডেফিনেশন, বাট একটা জায়গায় চেঞ্জ হবে। কোন জায়গায় বলো? আমি আবার বলতেছি, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয় উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের, এটা ছিল অর্থোপ্যারা না, এটা লিখে দিবা মেটা। বেনজিন বলয়ের মেটা অবস্থানে প্রবেশ করে, সেই সব গ্রুপকে বলা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। স্যার একটা এক্সাম্পলটা দেখান তো। স্যার এগুলো কেন পড়াচ্ছেন? একটু পরে যে রেজোনেন্স পড়াবো, হাঁ করে তাকায় থাকবো। অলরেডি এখন অনেককে হাঁ করে তাকায় আছে, এবং অনেককে চলে গেছে, ঠিক আছে? কারণ তারা শর্টকাট চাই। দেখো এরপরে কি হবে? CH3, এখানে CH3 দেখা যাবে। এখানে দেখো সাপোজ ধরো আমি তোমাকে বললাম, এখানে আমি একটা এক্সাম্পল দিলে কি এক্সাম্পল দেওয়া যায়? অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন ধরো আমি তোমাকে বললাম নাইট্রো, নাইট্রো হচ্ছে একটা মেটা নির্দেশক গ্রুপ। CH3 দেওয়া যাবে না, CH3 তো হচ্ছে অর্থোপ্যারা। সো এই নাইট্রো মূলকটা আমি এখানে তোমাকে বললাম স্যার এটা হচ্ছে, আমি এখানে ক্লোরিন দিলাম, তাহলে এখানে নাইট্রো মূলক হচ্ছে একটা মেটা নির্দেশক গ্রুপ। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার কেমনে বুঝবো? ভাই সবকিছু বলবো, A to Z সবকিছু বলবো, একটু ওয়েট করো। এটা ক্লোরিন আসছে, বাকিটা কি? বাকিটা হচ্ছে HCl হবে, এটা লেখার দরকার আছে? হবে না। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এটা মেটাতে আসছে আর এই জিনিসটা হচ্ছে অর্থ এবং প্যারাতে আসছে, স্যার রিজনটা কি? রিজনটা আমি তোমাকে বললাম রেজোনেন্স। এবং তুমি বলতে পারো এখন স্যার আমি চিনবো কিভাবে? দেখো চিনার উপায়টা কি, লিখে রাখো। চিনার উপায় হচ্ছে যেখানে সিঙ্গেল বন্ড থাকবে, মানে যেসব গ্রুপের মধ্যে তুমি সবসময় সিঙ্গেল বন্ড পাবা, যেখানে তুমি সিঙ্গেল বন্ড পাবা সেটা হবে অর্থোপ্যারা, আর যেখানে তুমি ডাবল বন্ড পাবা সেটা হবে মেটা। তার মানে নাইট্রোতে ডাবল বন্ড আছে না, তাহলে সেটা মেটা। নাইট্রোতে ডাবল বন্ড আছে সেটা মেটা। লিখছো? সবাই কি লেখা শেষ?
সবার কি লেখা শেষ? আচ্ছা লেখা বলতে তোমরা ডেফিনেশন তো লিখো নাই, ঠিক আছে? কারণ ডেফিনেশন তো আমি তোমাকে মুখে বলছি, ভাইয়া মুখে বলা ছাড়া আসলে পসিবল না, লিখে দিলে যে পড়াশোনা পড়ার দরকার নেই, মানে অনেক সময় চলে যাবে। দেখো এটা হয়ে গেল, অনেকগুলো পার্থক্য, মানে অনেকগুলো ইনফরমেশন বেরোবে, এটা এক গেল না। 2 নম্বরে দেখি, আমার জায়গা না সেটা আমি আবার মুছে দিচ্ছি। 2 নাম্বার এটা কি ছিল? মেটা। এটা কি ছিল? সেজন্য বললাম একটা পেজ খালি রাখো, ফুল একটা পেজ খালি রাখো, ফুল একটা পেজ চলে যাবে এটা। দেখো 2 নম্বরে কি বললাম? 2 নম্বরে আমি তোমাকে এক্সাম্পল দিব। কি দিব? এক্সাম্পল দিব। স্যার এক্সাম্পলগুলো একটা আবার বলেন। এক্সাম্পল তো বলিও নাই, আবার কেন বলবো? দেখো এক্সাম্পলটা কি? ফার্স্টে অর্থপ্যারার এক্সাম্পল আমি তোমাকে বললাম, যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেটা হবে অর্থপ্যারা, যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেটা কি হবে? অর্থপ্যারা। স্যার এক্সাম্পলটা দেখো, মাইনাস আর, মাইনাস বলতে বন্ড আর, আর মানে হচ্ছে CH3, এরপর হচ্ছে OH, এরপরে হচ্ছে হ্যালোজেন, এরপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো আছে, আমি দিতে গেলে আসলে শেষ হবে না। এরপর আছে OR, OR মানে হচ্ছে এরকম। OH এর মধ্যে কিন্তু লোন পেয়ার আবার 2টা, OH এর মধ্যে লোন পেয়ার কিন্তু 2টা না, পানিতে লোন পেয়ার কটা ছিল মনে আছে? 2টা। এরপরে দেখো NH2, NH2 মানে হচ্ছে এমিন মূলক, এমিন মূলকের মধ্যে লোন পেয়ার থাকে একটা। কল আসছে নাকি আবার? দেখো এরপরে দেখো NHR, এরপরে দেখো NR2। স্যার আর কয়টা দিবেন স্যার? আর কিছু মনে পড়তেছে না, এগুলো থাকবে, ঠিক আছে? এগুলো এটসেট্রা লিখে রাখো। যেগুলোতে সিঙ্গেল বন্ড থাকবে সেগুলো হচ্ছে সবগুলো কি? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আর মেটা নির্দেশক গ্রুপ কারা? যেখানে ডাবল বন্ড থাকবে। সহজ কথা, যেখানে ডাবল বন্ড থাকবে। স্যার কারা যদি বলি তাহলে NO2, এরপর হচ্ছে CN, এরপর হচ্ছে SO3H, এরপর হচ্ছে CHO, এরপর হচ্ছে COOH। যেখানে তুমি ডাবল বন্ড পাবা সেটা সবসময় কি হবে? মেটা নির্দেশক হবে। এখন আসি 3 নাম্বার কথায়। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। কি বললাম স্যার? বুঝি নাই। 3 নাম্বার পয়েন্টে কি লিখবা? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। কোথায় বৃদ্ধি করে? অর্থ প্যারা অবস্থানে, পাশে দিয়ে লিখে রাখবা। আর মেটা লিখবা, মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। তার মানে ইলেকট্রন ঘনত্ব কোথায় হ্রাস করে? অর্থ প্যারা অবস্থানে। তার মানে বৃদ্ধি কোথায় করবে? মেটা অবস্থানে। সেম কথা ভাইয়া, তুমি যদি বলো যে মেটা নির্দেশক গ্রুপ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, সেম কথা। তুমি যদি বলো মেটা নির্দেশক গ্রুপ অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কি করে? হ্রাস করে, তাও সেম কথা। যেখানে হ্রাস করছে অপোজিট সাইডে বৃদ্ধি করবে। একটু ভালোভাবে শুনো, পরের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। যা বলতেছি পরের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। কারণ রেজোনেন্স তো বললাম, রেজোনেন্স পড়ানোর আগে এই জিনিসগুলো তোমাকে একটা মাথায় রাখতে হবে। তারপর তুমি জিনিসটা পরে দিয়ে এক্সাম্পল দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে। 3 নাম্বার কেন না? 4 নাম্বারটা কি? এই অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো কি করে? হ্যাঁ, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রোফিল অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়কে ইলেকট্রোফিল প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় করে তোলে। কি বললাম? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, আমি জানি তোমাদের আজকের এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই ভাইয়া। আমি যতই যেভাবে যে টিচার যেভাবে পড়াক না কেন এভাবে পড়াতে হবে। কারণ অর্থপ্যারা বোঝানো ছাড়া তুমি কখনো রেজোনেন্স, তোমাকে এটা জিনিসটা তুমি বুঝো বা না বুঝো, তোমাকে এটা লিখে রাখতে হবে। কারণ তুমি এর পরের স্টেপে যেতে পারবে না, আমি শিওর তুমি যেতে পারবে না। তো আমি তুমি কি বললাম? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক সক্রিয় করে তোলে। পরে দিয়ে আমি তোমাকে সামারি করে আবার বলবো। তো মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিষ্ক্রিয় করে তোলে। তার মানে এটা সক্রিয় করে তোলে, এটাকে বলা হয় অ্যাক্টিভিটিং গ্রুপ। এটাকে বলা হয় অ্যাক্টিভিটিং গ্রুপ। এটা নিষ্ক্রিয় করে এটাকে বলা হয় ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ। স্যার কিছুই বুঝতেছেন আজকে, শেষ আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে। ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, দেখো ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ কয়টা গেল? 4টা গেল। 5 নাম্বারটা কি লিখবা? 5 নাম্বারটা ভাই শেষ, আর 2টা আছে, একটু ওয়েট করো। 5 নাম্বারটা তুমি লিখবা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক দ্রুত গতিতে ঘটায়। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক দ্রুত গতিতে এবং কম তাপমাত্রায় ঘটায়। আমি আবার বলছি, 5 নাম্বারটা তুমি কি লিখবা? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক দ্রুত গতিতে ঘটায় এবং কম তাপমাত্রায় ঘটায়। অধিক দ্রুত গতিতে এবং কম তাপমাত্রায় ঘটায়। আর মেটা নির্দেশক ফুল বিপরীত। মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একদম মন্থর গতিতে ঘটায় এবং বেশি তাপমাত্রায় ঘটায়। লিখে দিবা। এটা গেল 5 নাম্বার গেল না? এরপরে হচ্ছে তোমার 6 নাম্বারে তুমি কি দিবা?
এক্সাম্পল তো দেওয়া হয়েছে না, আমরা এক্সাম্পল 2 নম্বরে দিছি। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি গ্রুপ ডিএক্টিভিটি গ্রুপ, এটা পাঁচটা লিখলে এনাফ, আর লিখতে হবে না ভাইয়া, আর লিখতে হবে না, কারণ আমরা অ্যাক্টিভিটি গ্রুপ ডিএক্টিভিটি গ্রুপ হচ্ছে একটা 4 নম্বরে লিখে দিছি, শেষ। এখন তুমি যদি বলো যে ভাইয়া আবার একটু বলেন, লেফট সাইডে দেখা যায় না স্যার, একটু দেখো তো কোনটা, এটা? এখানে আসলে বেশি কিছু লিখি নাই, বেশি কিছু লিখি নাই, একটু দেখো সবাই, একটু স্থির হও। আচ্ছা, ফার্স্টে আমি তোমাকে একদম ফেস টু ফেস বলতেছি ভাইয়া অর্থবাড়া নির্দেশক গ্রুপ মানে কি। ফার্স্টে ডেফিনেশনটা বলতেছি, একটু ভালোভাবে শুনো। অর্থবাড়া নির্দেশক গ্রুপ হচ্ছে কারা? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করে, সেই সব গ্রুপকে বলা হচ্ছে অর্থবাড়া নির্দেশক গ্রুপ। স্যার মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে? যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে আগে থেকে উপস্থিত থাকবে, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে আগে থেকে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলের মেটা অবস্থানে প্রবেশ করে, সেই সব গ্রুপকে নিজের ভাষায় লিখে দাও, সেই সব গ্রুপকে বলা হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ। একদম সহজ কথা, সহজ কথা যদি বলে, অর্থ হচ্ছে অর্থ প্যারা অবস্থানে প্রবেশ করবে, আর মেটা হচ্ছে মেটা অবস্থানে প্রবেশ করবে, এবং সেটা আগে থেকে উপস্থিত থাকবে। আগে থেকে উপস্থিত কে থাকে? একটা প্রতিস্থাপক আগে থেকে থাকে, পরবর্তীতে যে প্রতিস্থাপকটা আসবে সেটা মেটাতে যাবে, আর এটা অর্থ প্যারাতে যাবে। স্যার অর্থ মানে কাছাকাছি, প্যারা মানে কোনাকুনি, মেটা মানে মাঝখানে, শেষ। এখনো না বুঝলে একটু ওয়েট করো। 2 নাম্বারটা হচ্ছে কি স্যার? এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে যতগুলো সিঙ্গেল বন্ড দেখবা সবগুলো অর্থ প্যারা, যতগুলো সিঙ্গেল বন্ড দেখবা। স্যার মিথাইলমূলক সিঙ্গেল বন্ড দেখছেন না স্যার? OH এর মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড না স্যার? হ্যালোজেনের মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড না স্যার? OR মানে কি ভাইয়া? ইথোক্সি ভাইয়া, এটা ইথোক্সি। OR মানে ইথারের কার্যকরী মূলকের সাথে একটা অ্যালকাইল মূলক থাকে, সেটাকে বলে ইথোক্সি মূলক। সবগুলো সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড না? সিঙ্গেল বন্ড। চোখ বন্ধ করে অর্থ প্যারা। মেটা কি? যেখানে ডাবল বন্ড। স্যার ডাবল বন্ড কই আছে? আরে ভাইয়া কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড না? কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ড না? সালফারের সাথে অক্সিজেন ডাবল বন্ড না? সালফারের হাত কয়টা? 6টা। এখানে একটা হাত, অক্সিজেন দুইটা, সবগুলো ডাবল বন্ড। এখানে ডাবল বন্ডের ঘাটতি, এখানে মানে ডাবল বন্ডের মানে কি ফ্যাক্টরি হয়ে গেছে SO3H এর মধ্যে, সবগুলো হচ্ছে মেটা হবে। যেখানে ডাবল বন্ড সেটা মেটা। 2 নাম্বার গেল না? 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। স্যার বুঝি নাই। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের মেটা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, তার মানে হচ্ছে অর্থ প্যারা অবস্থানে সে হ্রাস করবে। অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করবে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে। স্যার কয়টা নাম্বার? 3 নাম্বার শেষ। 4 নাম্বারে কি? 4 নাম্বারটা হচ্ছে কি, যে এই অর্থ প্যারা নির্দেশক গ্রুপ প্রতিস্থাপন বিক্রিয়ায় মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন বলয়কে সক্রিয় করে তোলে। সেটা একটা অ্যাক্টিভিটিং গ্রুপ। আর মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে তোলে। স্যার কিভাবে লিখবো? মেটা নির্দেশক গ্রুপ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে তোলে, যার কারণে একে বলা হয় ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ। স্যার কয়টা গেল? 4টা গেল। 5 নম্বরে কি বলবো? 5 নম্বরে বলবো অর্থ প্যারা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বেনজিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অধিক দ্রুত গতিতে এবং কম তাপমাত্রায় ঘটায়। আর এটা মেটা নির্দেশক গ্রুপ বেনজিন বলয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেশি তাপমাত্রা এবং মন্তর গতিতে ঘটায়। স্যার 5টা বোঝা গেছে? স্যার 5টা বোঝা গেছে? ওকে, কিছু বুঝছো তো? আমি কিন্তু এফোর্ট দিছি, কিন্তু ভাইয়া এফোর্ট দিছি, প্লিজ বারবার বলছি, কিন্তু অনেক এফোর্ট দিছি এগুলা। আমি সিরিয়াসলি বলতেছি, কারণ তোমাকে বললাম তো আমি এখানে প্রত্যেকটা ডেফিনেশন বলে দিচ্ছি, প্রত্যেক ইচ্ছেন ডেফিনেশন, কিছু বাদ দিচ্ছি না। একজন বলে সালফোনেশন পড়া না, আরে ভাই সালফোনেশন কি ছিল ভাই? এটা টোলেনা সালফোনেশন, এটা তুমি SO3H আর কি সালফুরিক অ্যাসিড দিবা। একটা যদি নিজে থেকে করতে না পারো তাহলে কি হবে ভাইয়া? আচ্ছা দেখো, একটু করে ভাই একটু রেজোনেন্সে চলে যায়, ঠিক আছে? নাহলে একটু শান্তি লাগবে না। রেজোনেন্স কি ভাইয়া? ভাইয়া রেজোনেন্স কি? আচ্ছা এতক্ষণ যে চিল্লাইছি, যেমন পানি গলা শুকিয়ে গেছে, কেন চিল্লাইছি? কারণটা হচ্ছে রেজোনেন্সের জন্য। রেজোনেন্সের বাংলা হচ্ছে অনুরণন। সবগুলো কনসেপ্ট এখন আসবে। অনুরণনটা কি ভাইয়া? এটা ডেফিনেশনটা মুখে বলতেছি, আবার লিখবা, পারবা তো? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য, কি বললাম? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজ পাইলেটন সমূহ। স্যার কি বললাম? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য। আচ্ছা আমি যখন বলি তখন হয়তো একটু দূরে থাকতে হয় মোবাইলটা, তাহলে বোর্ডের সাথে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, দেখো স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজ পাইলেটন সমূহ বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে বলা হচ্ছে রেজোনেন্স। কি বললাম? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজড স্পেলিংটা দেখো, আমি বোঝাচ্ছি ডিলোকালাইজ মানে কি। স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজ পাইলেটন সমূহ বারবার একই বিন্দুতে
ফিরে আসার ঘটনাকে বলা হচ্ছে অনুরণন বা রেজোনেন্স। স্যার ডিলোকালাইজ মানে কি? সাপোজ ধরো আমি তোমাকে একটা কথা বলি, এই যে আমি যেখানে বেনজিনটা দিই না, যেন গত ক্লাসে আমি তোমাকে একটা পড়া বলেছিলাম না, মনে আছে? এই যে বেনজিনের ইলেকট্রনগুলো কিন্তু শাফেলিং করে, ইলেকট্রনগুলো এক জায়গায় কিন্তু থাকে না। ইলেকট্রন বলতে কে? পাই ইলেকট্রন, কিন্তু সবগুলো পাই ইলেকট্রন না। পাই ইলেকট্রনটা কি করে? সে এইভাবে ঘোরাঘুরি করে, তো ঘুরতে ঘুরতে সে এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আপনি তো দুইটাকে সেম বলছেন, দুইটা সেম, বাট একটা জিনিস দেখো, তুমি চিন্তা করছো যে এটা থেকে এটা কিভাবে হলো? স্যার বুঝি নাই, মানে এটা থেকে এটা কিভাবে আসলো, এটা থেকে এটা কিভাবে আসছে? রিজনটা হচ্ছে রেজোনেন্স। কেন জানো? এই জিনিসগুলো এগুলো পাইবন না, পাইবন মানে পাই ইলেকট্রন, পাই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন পাই ইলেকট্রন ঘুরতে থাকে মানে হচ্ছে সে স্থির না, সে স্থির না থাকার কারণে তাকে বলা হচ্ছে ডিলোকালাইজড। স্যার বুঝি নেই। সাপোজ ধরো আমি হচ্ছে চিটাগাংয়ের ছেলে, তার মানে আমি হচ্ছে কি লোকাল। আমি যদি এখন ঢাকায় চলে যাই আমি হয়ে যাবো ডি লোকাল, মানে আমি লোকাল না। ঢাকায় চলে গেলে ডি লোকাল কেন? কারণ আমি ওই জায়গায় স্থির থাকবো না, চিটাগাংয়ের মধ্যে আমি স্থির আছি। ঢাকায় চলে গেলে আমি হচ্ছে আবার কাম ব্যাক করার চেষ্টা করবো বা বিভিন্ন জায়গায় আমি ছোটাছুটি করবো, স্বাভাবিক। এখন আমি চিটাগাংয়ে আসি মানে আমি লোকাল, ঢাকায় আসি মানে ডি লোকাল। তার মানে যেটা স্থির থাকবো না সেটা ডি লোকাল। তার মানে এই যে ইলেকট্রন সে স্থির না, সে ঘোরাঘুরি করে, সেজন্য তাকে বলা হচ্ছে ডিলোকালাইজড। ডিলোকালাইজড মানে ডি লোকাল, মানে সে লোকাল থাকবে না, সে লোকাল থাকবে না, সে থাকবে কি? সে ঘুরতে থাকবে, সে ঘুরবে, সে স্থির থাকবে না, সে স্টেবল থাকবে না, সেজন্য বলা হচ্ছে ডিলোকালাইজড। তার মানে ডেফিনেশনটা কি? স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য এই পাই ইলেকট্রন সমূহ, পাই ইলেকট্রন কারা? এটা পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রন সমূহ, পাই ইলেকট্রন কয়টা? দুইটা না? এই পাই ইলেকট্রন সমূহ ঘুরবে, ঘুরে ঘুরে আবার একই জায়গায় চলে আসবে। স্যার বুঝি নেই। ঘুরে ঘুরে আবার একই জায়গায় চলে আসবে, একই জায়গায় চলবে মানে কি? ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে সে স্টেবিলিটি রক্ষা করবে। এখন তুমি বলতে পারো স্যার একটা ডেফিনেশন, আমি একটা কথা বলছিলাম যে স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন সে ঘুরে? কেন? মূল কারণটা হচ্ছে স্টেবিলিটি রাখার জন্য। স্থিতিশীল কাঠামো অক্ষুণ্ণ রাখার জন্য ডিলোকালাইজ পাই ইলেকট্রন সমূহ বারবার একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে রেজোনেন্স বলে। একটু করে চমকটা দিয়ে দিই। দেখো রেজোনেন্সের কয়টা বলয় আঁকতে হয়? নর্মালি 5টা বলয় আঁকতে হয়। তোমাদের এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি যে একটু আগে ফেনলের সাথে একটা বিক্রিয়া, না ফেনল না স্যার, কার সাথে বিক্রিয়া করছিলেন যে? টলুনের সাথে না? এটা দেখো, এই জিনিসটা দেখো, দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো, দেখা যাচ্ছে? দেখো দেখো, আচ্ছা একটু ভালোভাবে সবাই দেখো, লাস্ট ফিউ মিনিটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো, এখানের মধ্যে আমি তোমাকে বললাম, তোমাকে আমি একটা ফ্যানল দিয়ে দেখাচ্ছি। এখন তুমি বলতে পারো স্যার ফ্যানল তো আপনি পড়ান নাই। আরে ভাইয়া পড়ানো বাদ দাও, ফ্যানল নিয়ে তো আমি তোমাকে 1.5 ঘন্টা লেকচার সামনে দিচ্ছি। ফ্যানল কিভাবে আসে সেটা তোমার কাছে জানার দরকার নেই। দেখো ফ্যানলের সাথে আমি যখন নাইট্রিক অ্যাসিড নিলাম, আমি তোমাকে কি বলছিলাম? এই যে একটা জিনিসের মধ্যে মানে বেনজিনের উপরে যদি যে মূলকটা থাকবে, সেই মূলকটা যদি সিঙ্গেল বন্ড থাকে 100% এটা অর্থপ্যারা। সিঙ্গেল বন্ড আছে না ওএইচ এর মধ্যে? ওএইচ এর মধ্যে কখনো কি ডাবল বন্ড আছে? নাই। ওএইচ এর মধ্যে সিঙ্গেল বন্ড আছে, 100% এটা অর্থপ্যারা। অর্থপ্যারা যদি হয়ে থাকে তাহলে তার পরবর্তী প্রতিস্থাপন কোথায় ঘটবে? অর্থপ্যারাতে ঘটবে। তাহলে এখানে নাইট্রো, আরেকটা কি নাইট্রো। তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এটা কেন হলো? একটু আগে টোলেন নিয়ে করছিল না, কেন হলো? রিজনটা কেন হলো? তাহলে রিজনটা কেন হলো সেটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। কিভাবে দেখাবো? দেখো দেখো দেখো, রিজনটা হচ্ছে রেজোনেন্স। দেখো ভালোভাবে দেখো, ফার্স্টে আমি ডান হাত দিয়ে লিখি না, ডান হাত বরাবর দিছি, উপরে ওএইচ দিয়ে দাও। ওএইচ আমি ফ্যানের রেজোনেন্স দেখাচ্ছি। ওএইচ এর লোন পেয়ার কয়টা? ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্টে আমি তোমাকে কি বললাম, এই যে ওএইচ এর মধ্যে লোন পেয়ার থাকে না, তো এই লোন পেয়ার গুলো কি করে? মানে এটা হচ্ছে ওএইচ, ওএইচ হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কি করে জানো? অর্থপ্যারা নির্দেশকের একটা বৈশিষ্ট্য আছে, সে হচ্ছে বেনজিন বলে কি ইলেকট্রন ঠেলে দেয়। তার মানে তার কাছে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ারটা সে বেনজিন বলে কি দিয়ে দিচ্ছে, বেনজিন বলে প্রথম কার্বনকে দিচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখো, আমি তোমাকে একটু ভালোভাবে বোঝাচ্ছি। দেখো 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 দেখো, আর আর আগানো নেওয়া যাচ্ছে না, আর আগানো যাচ্ছে না। এখন দেখো দেখো ভালোভাবে দেখো, এই ওএইচ এর মধ্যে প্রথম লোন পেয়ারটা সে ফার্স্ট কার্বনকে দিয়ে দিছে, প্রথম কার্বনকে দিছে লোন পেয়ার দিছে, মানে একটা বন্ড দিয়ে দিছে। কয়টা লোন পেয়ার? একটা লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার দিয়ে একটা বন্ড হয় না, মানে একটা লোন পেয়ার মানে বুঝতেছো দুইটা ইলেকট্রন, তার মানে একটা বন্ড দিয়ে দিছে। কাকে দিছে? প্রথম কার্বনকে দিছে। তার মানে এখানে অলরেডি এই কার্বনের, দেখো আমি তোমাকে আরো ভেঙে বলতেছি, দেখো এই কার্বনের অলরেডি আগে থেকে দুইটা হাত, মানে অলরেডি আগে থেকে 4টা হাত ফিল ছিল। যখন সে আরেকটা হাত দিছে, মানে আরেকটা লোন পেয়ার দিছে, মানে একটা হাত দিছে, তার মানে এই কার্বনের 5টা হাত হয়ে গেছে। স্যার বুঝি নাই, মানে ওএইচ একটা হাত নিছে, কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত। এরপরে হচ্ছে তোমার দেখো, আমি যদি বলি, দেখো আমার এই জিনিসটা বলেছে, দেখো এখানে ওএইচ না, তার মানে প্রথম এই যে সিঙ্গেল লোন পেয়ার যেটা দেখতেছো না, এই লোন পেয়ারটা সে এখানে দিয়ে দিছে, তার মানে এখানে ডাবল দুইটা হাত হয়ে গেছে। তাহলে 1 2
3 4 আর এই জায়গায় কত 5, তার মানে এই কার্বনের 5টা হাত হয়ে গেছে। আমি আরেকবার বলতেছি, লোন পেয়ার যখন ফার্স্ট কার্বনকে দিছে তখন এই কার্বনের 5টা হাত হয়ে গেছে, তাহলে কার্বন কখনো 5টা হাত নিতে পারবে না। সে কি করবে, সে বলবে এই কার্বন বলবে তুমি একটা কাজ করো, আমার পাশের কার্বনকে তুমি এই জিনিসটা আমি তোমাকে দিয়ে দিব, মানে পাশের কার্বনকে সে হচ্ছে কি দেখো, আরে আল্লাহ মেইন টাইমে মার্কারি চলে যায়। দেখো এই পাশের কার্বনকে সে হচ্ছে এই হাতটা দিয়ে দিবে, তার মানে এটাকে দিয়ে দিছে। স্যার কিচ্ছু বুঝি না এখনো। দেখো লোন পেয়ার দুইটা ছিল না, দুইটা লোন পেয়ার মানে হচ্ছে একটা বন্ড, তা একটা বন্ড যখন সে ফার্স্ট কার্বনকে দিছে তার মানে এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এটা বুঝছি তো, মানে ডাবল বন্ড এখানে হয়ে গেছে হচ্ছে আর কি। তো ডাবল বন্ড যখন হচ্ছে, ডাবল বন্ড হয়েছে তাহলে কার্বন কয়টা হাত, 5টা হাত ফেলে গেছে। কিভাবে স্যার দেখেন, এই দেখো 1 2 3 4 5 5, তাহলে 5টা হাত ফেলে গেছে। সে কি করবে, আমার এই হাতটা, মানে এই হাত বলতে এই বন্ডটা সে এইখানে দিয়ে দিছে, মানে এই 2 নাম্বার কার্বনকে দিয়ে দিছে, তার মানে এখানে। এখন তুমি বলতে পারো স্যার এটা তো দুইটা কার্বনই শেয়ার করছিল, আর ভাই সমস্যা নাই, শেয়ার করলো এই কার্বন যেহেতু লোড নিতে পারতেছে না, তার অলরেডি 5টা হাত হয়ে গেছে। আমরা যখন ভাত বেশি থাকে বা খাবার যখন বেশি থাকে মানুষকে দিয়ে দিই, ঠিক একই কথা কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য। সে 8টা হাত, মানে 8টা হাত বলতে 8টা বন্ডটা সে এই 2 নাম্বার কার্বনকে দিয়ে দিছে। আচ্ছা দিয়ে দেওয়ার কারণে এটা তো আর এখানে নাই, তাহলে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে আবার আগের মতো। এখন দেখো, আচ্ছা আজান দিয়ে দিচ্ছে না, আজান দিয়ে দিচ্ছে দেখো, উফ আজান দিচ্ছে ভাইয়া। এক ঘন্টা 7 মিনিট হয়েছে আসলে। আচ্ছা আজানটা দেওয়ার পরে জাস্ট 2টা মিনিট একটু কথা বলবো, একটু দেখো সবাই, দেখো দেখো তোমরা যারা যেটা প্রশ্ন করতেছো এগুলো ভাইয়া প্রশ্ন করতে হবে না। একজন বলছে রেজোনেন্স কখন হবে, আরেকজন বলছে যে স্যার ডান হাত না দিয়ে বাম হাত দিয়ে কি হবে। এগুলো ভাই আমি বলতামই, এগুলো তোমরা শুধু শুধু বলতেছো, শুধু শুধু কষ্ট করতেছো। আমি ঠিক এগুলো পরে দিয়ে বলবো তোমাকে। কিছু কিছু কোশ্চেন আসলে করতে হয় না বুঝছো, তবু করতেছো ভালো লাগতেছে, অন্তত এটা জানা যাচ্ছে যে তোমাদের একটা আগ্রহ আছে। দেখো আজানটা শেষ হয়েছে না, এই জিনিসটা একটু পরে আসি। দেখো সবাই একটু দেখো ভাইয়া, কমেন্ট আর করবো না, সবাই একটু দেখো, একটু বোঝার আছে, একটু বোঝার আছে। দেখো এখানে প্রথম লোন পেয়ারটা যখন প্রথম কার্বনকে দিছে, প্রথম কার্বনকে যখন দিছে তখন এই প্রথম কার্বনের 2টা হাত হয়ে গেছে। অলরেডি কার্বনের কয়টা হাত ছিল, 4টা। যখন লোন পেয়ার এখানে চলে গেছে আরেকটা হাত চলে গেছে, তার মানে কি টোটাল 5টা হয়ে গেছে। সে লোড সহ্য করতে না পারায় সে এই বন্ডটা, কোন বন্ডটা, এই বন্ডটা সে পাশের কার্বনকে দিয়ে দিছে। আচ্ছা দেওয়ার পরে এখানে একটা কথা আছে যে এটা কি, এটা কি এর বন্ডটা মানে কি পাইলটন না। তোমাকে একটা কথা বলছিলাম যে পাইলটন হচ্ছে সবসময় ডান্স করে, পড়ে আসছিলাম না এতদিন, পাইলটন সবসময় কি করে, ডান্স করে। সো সে কয় ধরনের ডান্স করতে পারে, 2 ধরনের, একটা হচ্ছে নন ক্লাসিক্যাল, একটা হচ্ছে ক্লাসিক্যাল। চাকরিকের মধ্যে সে সবসময় কি করে, নন ক্লাসিক্যাল করে, অর্থাৎ সে সবসময় কি করে, মুভ করে। তো এই জিনিসটা মুভ করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার মুভ কেন করবে, মুভ করে হচ্ছে কারণ স্টেবিলিটি রাখার জন্য। আমাকে বলে এটা কি স্টেবল হয়েছে, সবাই একটু বলো তো এটা কি স্টেবল হয়েছে, এটা কি স্টেবল যৌগ, এটা কি কোনো যৌগের মধ্যে পড়ে না। সেজন্য এই মানুষটা কি করবে, ঘুরতে থাকবে, সে ঘুরে সে এই বন্ডকে দিয়ে দিবে, তার মানে এই বন্ডটা এই বন্ডের কাছে চলে গেছে। একটা কথা,
সে যখন এখানে আসবে এই কার্বনের আবার 5টা হাত ফিল হয়ে গেছে। কেন ভাইয়া? স্যার বুঝি নাই। এখানে একটা হাত, যদি এখানে একটা হাত চলে আসে তাহলে 1টা 2টা 3টা 4টা, হাইড্রোজেন একটা 5টা। স্যার এখনো বুঝি নাই, স্যার এখনো বুঝি নাই। দেখো তো, দেখো আর 5টা মিনিট পড়াবো, শুধু একটু দেখতে হবে ভাইয়া, 5টা মিনিট একটু সবাই দেখো। দেখো এখানের মধ্যে দেখো, ধরো ভাইয়া, দেখো এই কার্বনের 1টা 2টা, এটা দেখাচ্ছে এই কার্বনের 1টা 2টা, হাইড্রোজেন একটা নিচে 3টা 4টা হাত এটা আগে থেকে ফিল ছিল। এই মানুষটা মানে এই যে বন্ডটা যখন এখানে যাচ্ছে তখন এই কার্বনের হাত ফিল হয়ে গেছে 5টা, কার্বনের হাত ফিল গেছে 5টা। সে বলবে যে আমি কার হাত ফিল হয়েছে ভাইয়া 5টা? কার? এই কার্বনের, মানে সরি মানে এই কার্বনের হাত 5টা ফিল হয়ে গেছে। এই কার্বনের হাত 5টা ফিল হয়েছে, সে কি করবে? সে বলবে আমার পাশের কার্বনকে আমি হচ্ছে আমার এই হাতটা দিয়ে দিব, এই হাতটা দিয়ে দিব। অর্থাৎ হাত বলতে কোন হাত? এই বন্ডটা সে দিয়ে দিবে। তাহলে বন্ডটা কোথায় আসছে? এই জায়গায় আসছে। আমি জানি তোমরা সবাই পাগল আছো এগুলো দেখে, ঠিক আছে, কিছুক্ষণ পাগল থাকো। দেখো এরপরে এটা আগের মতো এখানে আসছে না? আচ্ছা, এখন এই মানুষটা আবার শাফেলিং করবে, মানে পাইলটনের কাজ হচ্ছে বারবার ঘুরতে থাকা। সে আবার ঘুরবে, কেন ঘুরবে? স্টেবিলিটি রাখার জন্য ঘুরতেছে, ঘুরে সে আবার এই জায়গায় গেছে, মানে এই জায়গায় চলে আসবে। আচ্ছা, এই জায়গায় যখন আসবে তখন এই কার্বনের আগে থেকে 4টা হাত ফিল ছিল। কোন কার্বনের? এই কার্বনের অলরেডি আগে থেকে 4টা হাত ফিল ছিল। এখন 4টা হাত ফিল থাকার কারণে যখন এই গেছে 5টা হাত হয়ে গেছে। স্যার বুঝি না, একটু ভেঙে বলুন তো। দেখো এই কার্বনটাকে আমি ভেঙে লিখতেছি, দেখো এই কার্বনটাকে, তাহলে এখানে দেখো 1টা 2টা গেল না, 1টা 2টা অলরেডি এই কার্বনের। দেখো এই জিনিসটা যখন এখানে আসছে, ধরো ভাইয়া আমি তোমাদেরকে বেশি ভেঙে পড়াতে দেখো এই জিনিসটা যখন এখানে আসছে 1 2 হয়েছে না, 1 2, এই কার্বনের হাইড্রোজেনের একটা 1 2 3 4 5। এখন বুঝছো? স্যার আবার বলতেছি, এই বন্ডটা যখন এই বন্ডের কাছে যাবে, এই বন্ডটা এই বন্ডের কাছে গেছে, এই বন্ডটা এই বন্ডের কাছে গেছে ভাইয়া বুঝি নাই তো। এই বন্ডটা এই বন্ডের কাছে গেছে। তারপর এই কার্বনের 2টা হাত আছে না, 1 2, 2টা হাত গেছে। এই কার্বনের আবার একটা হাইড্রোজেন লুকানো ছিল না, কয়টা হাত হয়েছে? 5টা। সে বলবে যে ভাইয়া বাজি মাফ কর, আমি 5টা নিতে পারবো না, আমি কি করব? আমি এটা একে দিয়ে দিব। তাহলে আবার পাইবন আবার শাফেলিং করবে, তাহলে যেখানে বন্ডটা গেছে সেটা আবার মাইনাস, সেটা আবার কি হবে? মাইনাস। ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা এরপরে তুমি এই জিনিসটা তো এইভাবে দিবা। আচ্ছা প্রশ্ন হচ্ছে অনেক কেউ স্যার এটা প্লাস কেন দিলেন? প্লাস কেন জানো? কারণ ইলেকট্রন চলে গেলে প্লাস, ইলেকট্রন আসলে মাইনাস। তাহলে এটা এখানে গেল, আমি তো তোমাকে ভালোভাবে দেখাচ্ছি, এটা মাইনাস। এখন তুমি বলো এই জিনিসটা কোথায় আসছে? এই জায়গায় আসছে না, এটা এখানে আসছে। এরপরে এটা তো এখানে ছিল, আর এটা তো এখানে চলে গেছে, এটা শেষ। এখন দেখো আবার ঘটনাটা কি ঘটতেছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো এই জিনিসটা আবার শাফেলিং করবে, কেন? এখনো কিন্তু স্টেবল হয়নি। স্টেবল কখন হবে? যখন পাইবন 3টে থাকবে, পাইবন 3টে থাকলে স্টেবল হবে। সো সে কি করবে? আবার একে দিবে। এই কার্বনের অলরেডি আগে থেকে 4টা হাত ফিল ছিল, সে বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে দাও তাহলে আমার থেকে যেটা ছিল সেটা আবার দিয়ে ফেলতে হবে, তবে আমি তোমার হাতটা নিতে পারবো। সে বলছে আচ্ছা ঠিক আছে আমি নিছি, তাহলে আমার থেকে যে 2টা ছিল 2টার মধ্যে একটা থাকবে এখন, আর একটা হচ্ছে আমি যার থেকে নিছি তাকে আবার দিয়ে দিব। প্রশ্ন হচ্ছে স্যার এত আমাদেরকে পাগল করতেছেন কেন? ঘুরে ফিরে তো সেম কথাই আসছে না ভাইয়া, ঘুরে ফিরে সেম কথা না, একটা ইম্পর্টেন্ট একটা কথা আসছে। আমাকে বলো মাইনাস কোথায় কোথায় আসছে? 2 4 এবং 6। সবাই একটু দেখো তো, সবাই আসো, মাইনাস কোথায় কোথায় আছে? 2 এবং 4 এবং 6। তাহলে আমি যখন ফেনলের নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, ফেনলের সাপোজ ধর আমি নাইট্রিক অ্যাসিড যে কোনো একটা জিনিস আনলাম, নাইট্রিক অ্যাসিড বলো যে কোনো একটা, তাহলে আমাকে বলো ফেনলের মধ্যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে পজিটিভ না, ইলেকট্রোফাইল না, তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় আসবে? ফেনলের মধ্যে কোথায় কোথায় মাইনাস আছে? এখানে কোথায় কোথায় মাইনাস আছে? এখানে 2 4 এবং 6। তাহলে এই নাইট্রোটা কোথায় আসবে? তার মানে একটু আগে যে আমি তোমাকে বলতেছি যে একটু পরে বুঝবা, এখন তুমি বুঝতেছো কেন যে 2 এবং 4 এবং 6 আসতেছে, কেন অত প্যারা হচ্ছে? কারণ হচ্ছে এই ফেনলের ইলেকট্রন ঘনত্ব কোথায় কোথায় আছে, মাইনাস কোথায় কোথায় আছে? 2 4 এবং 6। তাহলে এই প্লাসটা কাকে আকর্ষণ করবে? মাইনাসকে। তাহলে ফার্স্ট এটা আসলো, এরপর আরেকটা কাকে? এটাকে। তাহলে আরেকটা প্যারা আসলো। সেজন্য বললাম যে সবসময় প্যারা তৈরি হবে, সবসময় কি তৈরি হবে? অর্থ এবং প্যারা তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে করলে আবার আরেকটা তৈরি হচ্ছে না ভাইয়া, এটাকে করলেও কিন্তু অর্থ, কারণ অর্থ ডেফিনিশন হচ্ছে যেটা কাছাকাছি থাকবে, দুইটা কিন্তু কাছাকাছি, যে কোনো একটা লিখলে হবে। কারা বুঝছো এটা?
ঠিক আছে? তার মানে তোমাকে একটা কথা যে আমি বলে আসতেছি যে কেন অর্থপ্যারা নির্দেশক হচ্ছে, কারণটা হচ্ছে, আচ্ছা এখানে এই জিনিসটা কিন্তু এখনো ফিল হয়নি, এই জিনিসটা কিন্তু এখনো ফিল হয়নি, দেখো এটা এভাবে দিতে হবে, অ্যারো চিহ্নগুলো উভমুখী দিতে হবে, উভমুখী অ্যারো চিহ্ন দিতে হবে মাস্ট। দিছো? শেষ। সো এটা হচ্ছে ক্লাস ছিল রেজোনেন্সের একদম টোটাল একটা কি একদম ইনিশিয়াল একটা কথাবার্তা। সো এরপরে আমরা আরও আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখবা, আজকে যে ক্লাসগুলো পড়াইছি খুব খুব ভালোভাবে নোট করবা, কারণ তোমাকে আমি একটা দিন সময় দিচ্ছি আগামীকাল, এরপরে পরের দিন হচ্ছে পরশু দিন হচ্ছে আমরা জৈব রসায়ন লেকচার নাম্বার 26। আজকের পড়াগুলো তুমি যদি প্রত্যেকটা ভালোভাবে পড়ে না থাকো তাহলে তুমি নেক্সট পড়াগুলো আর করতে পারবে না, তোমার মোমেন্টাম ওইখানে স্টপ হয়ে গেছে। ঠিক আছে? সো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ তাহলে, ওকে।